আজ শুধু মাহির নয়, আরও একজন বাংলাদেশের মাটিতে পা রেখেছে বহু বছর পর। তার বাংলাদেশে আসার একটাই কারণ, মেহেরিন ও তার পরিবার। সকাল 10:40 বাংলাদেশ বিমানবন্দরে হাজার হাজার মানুষের ভিড়। তার মাঝেই কালো পোশাকধারী 20 থেকে 22 জন লাইন বেঁধে দাঁড়িয়ে আছে তাদের বসের অপেক্ষায়। আজ বহু বছর পর সে আসছে। এই খবরেই সবার চোখ ভেতরের দিকে তাকানো। হঠাৎ করে দেখা যায় তাদের কাঙ্ক্ষিত মানুষটিকে। কালো ফর্মাল ড্রেস, চোখে সানগ্লাস পরে হিরোর মতো হেঁটে আসছে সে, হাতে ট্রলি। দেখা মাত্রই একজন দৌড়ে গিয়ে ট্রলি নেয়। সে এসে থামল তার লোকদের সামনে। প্রেম চোখের সানগ্লাস খুলে গম্ভীর স্বরে বলল, যা বলেছিলাম কাজ হয়েছে তো? ইয়েস বস, আপনার কথা মতো সব কাজ হয়ে গেছে। ম্যামরা আজ বিকেলে যে শপিং মলে যাবে, আমাদের লোকেরা আগেই পুরো শপিং মল বুক করে ফেলেছে। আর সেখানে যাতে সন্দেহ না হয় তাই অনেকেই ঠিক করা আছে যারা নর্মাল ক্রেতার মতো যাবে। প্রেম ঠোঁটের কোণে হাসি ফোটালো। গুড জব। সে এগিয়ে যায়। একজন এসে দরজা খুলে দেয়। গাড়িতে ওঠার আগে প্রেম একবার লোকজনের দিকে তাকায়। তারা সবাই মাথা নিচু করে ফেলে। তা দেখে প্রেম নেওয়াজ হেসে গাড়িতে ওঠে। তার সাথে সাথেই আরও 7 থেকে 8টা গাড়িতে প্রেমের লোকেরা উঠে বসে। গাড়ির বহর ছুটে চলে গন্তব্যের দিকে। গাড়িতে বসে প্রেম পাশের সিটে তাকায়। সেখানে 2 থেকে 3 ধরনের বন্দুক রাখা। প্রেম একটা হাতে তুলে নিল। তা দিয়ে কপাল ঘষতে ঘষতে বলল, আমি থাকতে কোনো জানোয়ারের বাচ্চা তোমার কোনো ক্ষতি করা তো দূরের কথা, ছায়াও মারাতে পারবে না। আমি প্রেম নেওয়াজ, তা করতে দেব না। তোমাকে আমি ভালোবাসি মেহু, আগে যেমন বাসতাম এখনও বাসি। তোমার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়েছে বলে যে তোমার ক্ষতি করব বা অন্য কাউকে করতে দেব, এটা হবে না। পাই বা না পাই, তোমাকে আমি ভালোবাসি। আগে যেমন আগলে রাখতাম এখনও তাই করব। যদিও ওই শালা রাজ শিকদার থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না, তাও পাখি সাবধানের মার নেই। কিছু শকুনির নজর পড়েছে তোমার আর তোমার পুরো পরিবারের ওপর। তবে চিন্তা করো না, আমি থাকতে তোমাকে বা তোমার পরিবারকে কিচ্ছু হতে দেব না। এটা আমার প্রমিস মেহু। প্রেম নেওয়াজ কথা শেষ করে হেসে বলে, আমিও দেখব রে তোর কত বড় হ্যাডাম আছে যে আমার মেহুর ক্ষতি করতে চাস। অবশ্য আমি জানি, যদি রাজ শিকদার জানতে পারে তোকে 10 ফুট মাটির নিচে পুঁতে দেবে। তবে এখনও কিছু বলবো না, দেখি তুই কতটা খেলতে পারিস। প্রয়োজনে আমি নিজে রাজ শিকদারকে হেল্প করব। তখন তোর শেষ পরিণতিটা আমি প্রেম নেওয়াজ দেখব। আমার মেহুকে মারতে চাওয়া ওই ফুটফুটে 2 রাজপুত্রের দিকে যেই চোখ দিয়ে তুই তাকিয়েছিস, তা যদি আমি নিজের হাতে না উপড়াই, তাহলে আমার নাম পাল্টে তোর মায়ের জামায় রাখিস। বলেই হাহা করে হেসে দেয় প্রেম। প্রেমের এমন আকস্মিক হাসিতে ড্রাইভার ঘাবড়ে যায়। তা দেখে প্রেম গা এলিয়ে বসে, 2 পা তুলে দেয় সামনের আসনে। আরে শালা, এত ভয় পেলে চলবে? এই লাইনে থাকতে হলে জীবন নিয়ে বাজি ধরা শিখতে হবে। সামান্য হাসিতে ভয় পেলে তো 2 মিনিট পরেই অক্কা পেয়ে যাবি ব্যাটা। সে যাই হোক, চল একটা গেম খেলে আসি ওই কুত্তার বাচ্চার কাছে গিয়ে, যে গলার জোরে চিৎকার করেছিল, যে মুখ দিয়ে গালি দিয়েছে আমার মেহুকে। সেই জানোয়ারের বাচ্চার গলায় একটু গরম সীসা ঢেলে দিয়ে আসি। ড্রাইভারটা ভেতরে ঘাবড়ে গেলেও প্রকাশ করল না, চলল প্রেমের কথা মতো। শহরের রাস্তায় 8 থেকে 9টা গাড়ি নিয়ে রাজত্ব করতে করতে ছুটে চলেছে প্রেম আর তার লোকেরা। ওইদিকে রাজের হাতটা কেমন নিষ্ফিস করছিল, যার জন্য রাতভর ঘুম হলো না। এখন ওটা করতেই হবে, না হলে মনে শান্তি মিলবে না। তাই রাজ বের হবে। অনেকদিন একটু ব্যায়াম করা হয় না, কাটাকুটি কোপাকুপি হয় না। আহা, কতদিন পর রক্ত দেখবে। খুশিতে তো এখনই গান গাইতে ইচ্ছে করছে। ওই একটা গান আছে না, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বের হবে বলে রাজ রেডি হচ্ছে গুনগুন করতে করতে। এদিকে মেহেরিন খাটে বসে বাচ্চাদের খাওয়াচ্ছে আর রাজের ভাব দেখছে। মেহেরিন হঠাৎ খোঁচা মেরে বলে উঠল, বুড়ো বয়সে এমন কচি খোকাদের মতো মাঞ্জা মেরে কোথায় যাচ্ছেন? রাজ মুখটা ভোতা করে তাকালো মেহেরিনের দিকে। আজকাল এটা নতুন কিছু নয়। রাজকে মাঝে মাঝে রেডি হতে দেখে তার বউ তাকে এমনই খোঁচা দেয়। সে জায়গায় রাজ এখন আসলেই কান দেবে না। আর বইয়ের কথায় রাগ করা উচিত নয়। কোন কবি যেন বলেছিল, কি জানি কে বলেছিল, তাকে পেলে রাজ লাল সালাম দিত। রাজ মেহেরিনের কাছে এসে টপাটপ 2টো চুমু দিয়ে বলল, অনেকদিন ব্যায়াম করি না বউ, শরীরটা ম্যাজম্যাজ করছে, একটু ব্যায়াম করে আসি। বলে চোখ মারল মেহেরিনকে। মেহেরিন হেসে বলল, সে আপনার ব্যাপার, তবে বিকেলে শপিংয়ে যাব, সময় মতো যেন পায় আপনাকে। রাজ সুন্দর করে হেসে মেহেরিনের 2 গাল টেনে দিয়ে বলল, আপনি খুঁজেছেন আর আপনার স্বামী হাজির হয়নি, এমন কি কোনোদিন হয়েছে? শুধু স্মরণ করবেন, দেখবেন আলাদিনের জিনের মতো হাজির হব। মেহেরিন হেসে বলল, বাজে কথা বলা বন্ধ করে এখন যান, তবে সাবধানে যাবেন আর নিজের খেয়াল রাখবেন। রাজ মেহেরিনের কপালে একটা চুমু খেয়ে বলল, যথা আজ্ঞা মহারানী। বলেই বেরিয়ে পড়ল। নিচে নেমে দেখে লাবি বাইক আর চাবি হাতে নিয়ে ঘোরাচ্ছে।
দেখে বোঝা যাচ্ছে সেও বের হবে। রাজ তাকাতেই লাবিব বাঁকা হেসে বলল, অনেকদিন ব্যায়াম করি না ব্রো, শরীরটা কেমন জং ধরে গেছে, একটু জং ছাড়াতে হবে। সামনে বিয়ে কিনা, না হলে তোমার শালি আবার গালমন্দ করবে। রাজ হেসে ফেলল। দুই ভাই বেরিয়ে গেল দুটো বাইক নিয়ে। কিছুক্ষণের মধ্যেই জায়গা মতো পৌঁছে গেল রাজ আর লাবিব। শীষ বাজাতে বাজাতে দুজন ঢুকলো একটা অন্ধকার ঘরে। লাবিব হঠাৎ হাঁক ছেড়ে বলল, কই রে, জ্বালা জ্বালা, বাত্তিখানা জ্বালা, রত্নগুলারে দেখি। সাথে সাথেই লাইট জ্বলে উঠল। অন্ধকার ঘরটা মুহূর্তেই আলোতে ভরে উঠল। অনেকক্ষণ অন্ধকারে থাকার পর হঠাৎ আলোয় চোখ কুঁচকে গেল চেয়ারে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় বসে থাকা এক নারী আর পুরুষের। ওরা আর কেউ নয়, ওই যে মেহেরিনের গায়ে হাত তোলা ওই দুজন। তাদের দেখেই লাবিব বাঁকা হেসে বলল, কিরে, সব ঠিকঠাক তো নাকি? রাজ লাবিবকে এক ধাক্কা দিয়ে বলল, যা দুষ্টু, গালি দিচ্ছিস কেন? সম্মান দে প্লিজ। পৃথিবীর সবচেয়ে বড় কলিজার মানুষগুলোকে কিনা তুই গালাগাল করছিস। দিস ইজ নট ফেয়ার। লাবিব নাটক করে বলল, উফস, সরি সরি, ক্ষমা করেন বড় ভাই, ভুল হয়ে গেছে। আসলে ওর মতো ভাই যে এত বড় কলিজার মানুষ আমি তো জানতামই না, তাই ভুলে মা বলে ফেলেছি। আর এমন ভুল হবে না ভাইজান, ক্ষমা দেন। রাজ বাঁকা হেসে বলল, এই কে আছিস? সম্মানিত দুইজনের জন্য স্পেশাল নাস্তার ব্যবস্থা করেছি, নিয়ে আয়। কত বেলা হলো, খেয়াল আছে? মেহমানদের এখনো খাবার দিসনি কেন রে? রাজের কথা শেষ হতেই এক ছেলে দৌড়ে এসে দু হাতে দুটো বক্স দিল, একটা লাবিবের হাতে আরেকটা রাজের হাতে। তারপর রাজ লাবিবকে বলল, তুই শুরু করবি নাকি আমি? লাবিব বলল, তুমি করো। রাজ বলল, না তুই কর। এমন কথার পর হঠাৎ রাজ বলল, আচ্ছা যা, টস করি, যে জিতবে সে করবে, ওকে? লাবিব মাথা ঝাঁকালো, মানে রাজি। 5 টাকার একটা কয়েন দিয়ে টস হলো। কয়েনটা গিয়ে খাড়া হয়ে দাঁড়ালো। রাজ হেসে বলল, যাস শালা, আমরা দুজন একসাথে করি, তারই সংকেত দিল রে। লাবিবও হেসে বলল, সেই তো ভালো, চলো লেগে পড়ি। দুই ভাই বসে পড়ল সেই লোকটার সামনে। বক্স দুটো খুলে দিল। ভেতরে থাকা নাস্তা দেখে লোকটার চোখ কপালে উঠল। দম আটকে যেন মরেই যাবে এমন অবস্থা। লাবিব একটা ছোট কাঁচি বের করল, রাজ বের করলো দুটো প্লাস, তারপর একটা স্কেল, একটা করাত। লাবিব বের করলো একটা হাতুড়ি। হঠাৎ লাবিব চেঁচিয়ে বলল, কিরে, ভাবিমার স্পেশাল মশলাটা কই? বলতে দেরি, আসতে দেরি হলো না। একজন লোক ঘরে ঢোকে, হাতে নিয়ে এলো দুটো কৌটা, একটাতে মরিচ গুঁড়া আর একটাতে লবণ। তা হাতে পেয়েই লাবিব ভীষণ খুশি হয়ে শীষ বাজাতে বাজাতে কৌটাগুলো নিয়ে নিল। মরিচের গুঁড়োর কৌটার মুখখানা খুলে বলল, কি রে, মরিচ গুঁড়া কোনটা আনছিস? ঝাঁজ কেমন? লোকটা বলল, ভাই সেই ঝাঁজ, বোম্বাই মরিচ শুকাইয়া পাউডার বানানো হয়েছে ভাই। লাবিব কপাল কুঁচকে বলল, তাই নাকি? দাঁড়া দেখি কেমন ঝাঁজ। বলেই মরিচে হাত দিতে চাইলে লোকটা বাধা দিয়ে বলল, ভাই হাত দিয়ে না, খুব জলে। আমি এই কৌটা গুঁড়াগুলো শুধু ভরছি, ভালো করে সাবান ধুয়ে হাত ধুইছি কয়েকবার, পরে বাথরুমে গেছিলাম ভাই, একদম 3 ঘন্টা আমার জ্বলছে খুব ভাই। লোকটার কথাই লাবিব হা হা করে হেসে দিল। হেসে হেসে গ্লাভস পরে নিল। ভাগ্য ভালো তুই বললি, না হলে তো তোর মতো আমার পাছাও জ্বলতো রে। দেখা যেত বউকে একটু ধরতে গেছি, বউ আর আমি দুজনেই জ্বলতাম ভাই। না না, নিজের জ্বালা সহ্য করে নিলেও বউকে জ্বালা দেওয়া যাবে না, রিস্ক নেওয়া যাবে না। এরপর মরিচের কৌটা খুলে এক মুঠো মরিচের গুঁড়া মেয়েটার চোখে ছুঁড়ে মারল লাবিব। তারপর দাঁত চেপে বলল, তোর এত বড় সাহস আমার ভাবিমার গায়ে হাত তুলিস? মানলাম তোর মরার কুরকুরানি বেশি, তাই বলে মানুষ দেখবি না? থাপ্পড়টা যদি আমায় মারতি আমি হয়তো মাফও করে দিতাম, নইলে দিতাম সহজ মৃত্যু। কিন্তু তুই আমার ভাবিকে, আমার দ্বিতীয় মায়ের গায়ে হাত তুলেছিস। তোর এই হাতগুলো আমি 3 ইঞ্চি করে কেটে টুকরো টুকরো করব, তারপর গরম তেলে ভাজবো, পরে সেটা টমকে খেতে দেব। মেয়েটার অবস্থা খারাপ, চোখ মুখ সব জ্বলছে, মনে হচ্ছে শরীরে আগুন ধরে গেছে। ওইদিকে রাজ বাঁকা হেসে চেয়ারে বাঁধা লোকটাকে বলল, কি রে সোনা, তুই তো নাকি আমার বউয়ের গায়ে হাত দিছিস। জানিস সোনা, তোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে, একদম প্রেমিক প্রেমিকার মতো কষ্ট। প্রেমের ছ্যাঁকা খেলে যেমন কষ্ট পায় মানুষ, তেমন কষ্ট। বলেই রাজ কাঁচি দিয়ে লোকটার বাঁ হাতের একটুখানি চামড়া কেটে দিল। তারপর হাতে তুলে নিল প্লাস। কাটা জায়গাটা শক্ত করে ধরে পুরো শরীরের শক্তি দিয়ে একটা টান দিল। লোকটার বাম হাতের চামড়া খুলে আসে কবজা পর্যন্ত, আর ওই লোকটা ব্যথায় যন্ত্রণায় এঁকে বেঁকে চেয়ার উল্টে পড়ে গেল। তা দেখে লাবিব মুখ দিয়ে বিরক্তি নিয়ে চ উচ্চারণ করল। রাজ সেটা দেখে বাঁকা হেসে বলল, আরে চিল ব্রো, আমি পড়তে দিয়েছি তাই পড়েছে। জানিস তো আমি না চাইলে আমার শিকার এক চুলো নড়তে পারে না। কথাটা লাবিবের বেশ পছন্দ হলো। খুশিতে চোখ চকচক করে উঠল। লাবিব বলল, ওয়েট ব্রো, এভাবে ঠিক মজা পাচ্ছি না, আমি কিছু একটা করি। রাজ সম্মতি দিল।
লাবিব হাসল। কি সুন্দর সেই হাসি, যেন সে ছোট্ট বাচ্চা আর রাজ তার পছন্দের কোনো খাবার তাকে এনে দিয়েছে। রাজ একটা চেয়ার টেনে বসল, পায়ের উপর পা তুলে। চোখ তার লাবিবের সীমাবদ্ধ, কিন্তু এভাবে বসে থাকলে তো ব্যায়াম হবে না। তাই লাবিবকে বলল, তোর খেলা পরে শুরু কর, আগে আমায় ওই ভোতা করাতটা এনে দে তো। লাবিবের কাজে বাধা পড়ায় সে বিরক্ত হলো। রাজের দিকে একটু তাকিয়ে বলল, নিজের কাজ নিজে করতে পারো না? কতদিন পর একটু খেলবো, তাও তোমার ঝামেলায় মন মতো হচ্ছে না। ধুরবাল। বিড়বিড় করতে করতে বক্স থেকে একটা ভোতা করাত এনে দিল রাজকে। রাজ সেটা হাতে নিয়ে দেখল, তারপর হাসতে হাসতে বলল, বুঝলি লাবিব, মাঝে মাঝে ধারালো জিনিসের থেকে ভোতা জিনিস দিয়ে কাজ করার মজা বেশি। লাবিব মাথা নাড়ালো আর মাটিতে পড়ে ব্যথায় ছটফট করতে থাকা সেই লোকটার দিকে এগিয়ে গেল। রাজ যে হাতের চামড়া তুলেছে সেই হাতটা ধরে পা রাখল লোকটার গলায়। তারপর সেটা দিয়ে একে বেঁকে কোমর দুলালো আর বলতে লাগলো, টানবো কি টানবো না, টানবো কি টানবো না। 3-4 বার এভাবেই করল। তারপর ওই লোকের গলায় পা দিয়ে জোরে আর হাত ধরে রাজকে বলল, ব্রো, অনেকদিন শক্তি পরীক্ষা করি না, আজ যেহেতু সুযোগ পেলাম পরীক্ষা করে নিই, কি বলো? রাজ মাথা নেড়ে বলল, অবশ্যই অবশ্যই, দেখি দেখি, এমনিতে তো ভেড়ার বালও ছিঁড়তে পারিস না, এখন দেখি তোর শক্তির বাহার, দেখা ভাই দেখা। রাজের এমন কথা যেন লাবিবের ইগোতে লাগলো। তার শক্তি নিয়ে কথা আজ দেখিয়েই দেবে। রাগ, জেদ আর খেলার আনন্দে আরও জোরে পা দিয়ে পাড়া দিল লোকটার গলায়, আর সেই চামড়া ছেলা হাত ধরে শরীরের জোর দিয়ে দিল এক টান। আর ব্যাস, এক টানেই লোকটার হাত একদম গোড়া থেকে খুলে লাবিবের হাতে চলে এলো। লাবিব রাজের দিকে তাকিয়ে ভ্রু নাচালো, যার অর্থ, দেখলে আমার শক্তি? রাজ হাসল। ওইদিকে লোকটা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে জ্ঞান হারালো। তা দেখে রাজ বলল, ওঠা, ওটাকে আগে ওঠা, জ্ঞান ফিরা, যন্ত্রণা অনুভব করতে হবে। লাবিব বলল, ওয়েট, সবাই তো পানি দিয়ে জ্ঞান ফেরায়, আমি না হয় অন্য কিছু ট্রাই করি। রাজ হাসল, নিজের কাজে মন দিল। রাজ এগিয়ে গেল মেয়েটার দিকে, হাতে ভোতা করাত নিয়ে। রাজ মেয়েটার সামনে গিয়ে বলল, কি আপা, সব ঠিকঠাক তো? এই বয়সে প্রেম করবেন, পরকিয়া করবেন, বিয়ে করবেন, আপনি কেন এই বয়সে মারার জন্য নাচতে নাচতে রাজ শিকদারের কলিজায় হাত দেবেন? এটা তো অন্যায় না, এটা ঘোর অন্যায়। আমি বলি কি, মেয়ে মানুষকে হতে হবে ভদ্র, নরম আর সরল। যে মারামারি, হানাহানি, রক্ত এগুলো দেখলেই ভয় পাবে। যদি বলেন কোপাকুপি, মারামারি, রক্তারক্তি করবে, ওটা শুধু আমার বউ বোনদেরই মানায়। আরে বোন, ওইগুলো ওদের তো মানায়, আপনি বলেন করবেই না কেন? ওদের পেছনে যে আমি, মানে রাজ শিকদার আছি, আপনার পেছনে তো কেউ নাই। আর আমার বউকে তো দেখেছেন না কি, ওর আবার রক্ত একটু বেশিই গরম, কথায় কথায় কুপাকুপি করে। অবশ্য আমার ভালোই লাগে, সে খুব খতরনাক মহিলা, তার প্রমাণ তো মনে হয় আপনি পেয়েই গেছেন। তবে বলতে হবে, আপনার কপাল ভালো, শুধু থাপ্পড় মেরে ছেড়ে দিয়েছে। হয়তো মুড ভালো ছিল, নয়তো তার আবার স্পেশাল মশলা থেরাপি থাকে তার শত্রুদের জন্য। যেখানে ছেলেদের মেরে কেটে লবণ মরিচ লাগিয়ে দেয়, সেখানে আপনারা কি করতো নিশ্চয়ই ভাবতে পারছেন। আপনার উচিত ছিল তার পা ছুঁয়ে মাপ চাওয়া। যদি আবেগে বলতেন, আম্মা আমাকে মাপ করে দেন, তাহলে বিশ্বাস করেন আপা, আপনাকে আমার জারজ সন্তানের মতো ভেবে ছেড়ে দিতাম, মানে মাপ করে দিতাম। যদিও আমার এমন স্বভাব নেই, আমি আমার বউয়ের ব্যাপারে খুব লয়াল। সে যাই হোক, আপনি মাপ না চেয়ে আমার বউজনের পানা ধরে আপনি কিনা আমার 14 গোষ্ঠীর সাহস আপনার এক কলিজা নিয়ে আমার কলিজায় হাত দিলেন। ছি ছি আপা, এটা তো ঠিক করেন নাই। আচ্ছা, কোন হাত দিয়ে মেরেছিলেন আমার বাচ্চার মাকে? মেয়েটার চোখে মুখে মরিচের জন্য ফুলে গেছে, এখনো তাকাতে পারছে না, চোখ বন্ধ করছে আর খুলছে। চোখের পানি নাকের পানিতে পরনের জামা পর্যন্ত ভিজে গেছে। এদিকে রাজের এমন কথাই ভয় আর যন্ত্রণায় মেয়েটার অবস্থা খুব খারাপ। ওইদিকে মেয়েটা কথা বলছে না দেখে রাজের মাথা গরম হলো। রাজ হাঁক ছাড়ল, কিরে, কে আছিস? একটা টেবিল নিয়ে আয়। সাথে সাথে একজন এসে সামনে রেখে দিল একটা টেবিল। রাজ জীবনেও ওই মেয়ের হাত ধরবে না। বউ বিয়ের দিনই বলেছিল, অন্য কারো হাত ধরলে হাত কেটে ফেলবে। তার যেই বউ সত্যি সত্যিই তাই করবে। দেখা যাবে হাত কেটে তার গলার মালা বানিয়ে ঝুলিয়ে দেবে। তার বউয়ের কাছে এটা করা অস্বাভাবিক কিছু নয়। এই এক বালের জন্য নিজের হাত খোয়ানোর কোনো মানেই হয় না। কি করা যায়, কি করা যায়? তারপর একটা বুদ্ধি মাথায় এলো। হাত দিয়ে ধরবে না, তবে প্লাস দিয়ে তো ধরাই যায়। বউয়ের কথাও রাখা হলো, আবার এটাকেও ছুতে হলো না। যেমন ভাবা তেমন কাজ। একজনকে ইশারা করতেই বক্সটা নিয়ে এলো। রাজ একটা বেশ বড় প্লাস তুলে নিল আর তার দ্বারাই ধরে মেয়েটার ডান হাত রাখলো টেবিলে। অনেক জোরে ধরায় মেয়েটা ব্যথায় গুঙিয়ে উঠল। রাজ হাতটা টেবিলে রেখে এক পা তুলে দিল টেবিলের ওপর। মেয়েটার হাতে এক পা দিয়ে ধরল। তারপর সেই ভোতা করাত চালালো মেয়েটার হাতে। মেয়েটা ব্যথায় যন্ত্রণায় কাতরায়, হাত সরাতে চায় কিন্তু পারে না। এত সহজ রাজের হাত থেকে ছাড়া পাওয়া? হঠাৎ রাজ বলে উঠল,
লাবিব, ফিল আসছে না, নিজেকে তো কষায় মনে হচ্ছে না রে, গানটা বাজা। লাবিব কিছু মনে করার মতো করে বলল, হ্যাঁ তাই তো, এজন্যই আমি ভাবছিলাম কি যেন নেই, ফাঁকা ফাঁকা লাগছে। রাজ হেসে ওঠে। লাবিব সেই উপড়ে ফেলা হাত কাঁধে নিয়ে কোমর দুলাতে দুলাতে ডাকে, কিরে কে আছিস? বক্সে গান ছাড়, তবে ভলিউম কম দিবি, যেন গানের শব্দে আবার ওদের চিৎকার ঢাকা না পড়ে যায়। একজন বক্স চালালো, বক্সে বেজে উঠল একটা ভোজপুরি গান। লাবিব তো উড়াধুরা নাচা শুরু করলো। সেই হাত কাঁধে নিয়ে ইচ্ছে মতো নাচছে। এদিকে রাজ মাথা নাড়ছে, গানের ফিল নিচ্ছে, কখনো শরীর দুলিয়ে একটু নাচছে, তো আবার কখনো সেই ভোতা করাতখানা ঘুরাচ্ছে। হঠাৎ রাজ করাতটা সেই মেয়ের হাতের ওপর রাখল, আর তারপর করাতকে একবার এদিকে আনছে তো আরেকবার ওইদিকে নিচ্ছে, আর গানের বিটের সাথে মিলিয়ে করাতকে নাচাচ্ছে। ওইদিকে সেই মেয়ের চোখের জ্বালা, ওইদিকে সেই মেয়ে চোখের জ্বালা, হাতের উপর এমন অত্যাচার সইতে না পেরে জ্ঞান হারালো। মেয়েটা জ্ঞান হারাতেই রাজ করাত তুলে নিল। হাত অর্ধেক কাটা হয়েছে, হাড় অব্দি হালকা কেটেছে। রাজ পাশে থাকা একজনকে ইশারা দিয়ে বলল জ্ঞান ফিরাতে। লোকটা মেয়েটার মুখে এক বালতি পানি ঢেলে দিল। মেয়েটা ধরফড়িয়ে উঠে চোখে পানি পড়ায়। কিছুটা আরামও পেল, কিন্তু হাতের যন্ত্রণায় মেয়েটা গুমড়ে কেঁদে উঠল। তা দেখে রাজ হাসল, তারপর তুলে নিল একটা মাংস কাটার ছুরি। রাজের হাতে ছুরি দেখে মেয়েটা আরও জোরে গুম গুম করে উঠল, তার চোখে বাঁচার আকুতি। রাজ সেই ছুরিটা নাচাতে নাচাতে এক কোপ বসালো সেই অর্ধেক কাটা জায়গায়। মেয়েটা আবারও অজ্ঞান হয়ে গেল। যন্ত্রণা, ব্যথা আর ভয়ের চাপে সে আর টিকল না। রাজ ইশারা দিতেই আবার এক বালতি পানি ঢালা হলো। মেয়েটা ওঠে। রাজ উঠে দাঁড়ালো, ঘুরে ঘুরে একটু নাচল। হঠাৎ করে মেয়েটার হাতের একেবারে গোড়ায় এক কোপ বসালো। ফলস্বরূপ মেয়েটার এক হাত গোড়া থেকে আলাদা হয়ে গেল। রাজ সেটা টেবিলে রাখলো। এরপর লাবিবের দিকে তাকালো, যে তখনও নাচতে ব্যস্ত। রাজ ওই মেয়েটার কাটা হাত থেকে একটা আঙুল কেটে ছুঁড়ে মারল লাবিবের পাছায়। লাবিব তাকিয়ে আতঙ্কিত হয়ে বলল, এটা কি করলে ব্রো? তুমি আমার একই সর্বনাশ করলে। রাজ কপাল কুঁচকে চাইল। লাবিব হাতটা ছুঁড়ে মারল ওই লোকটার মুখে, আর বুক চাপড়াতে চাপড়াতে আহাজারি শুরু করলো, আমার একই হলো গো, সর্বনাশ হয়ে গেল গো, ও বউ গো। রাজ হেসে বসলো পায়ের ওপর পা তুলে। লাবিব আবার বলে উঠল, ব্রো তুমি আমার এত বড় সর্বনাশ কেমনে করতে পারলা? আমার এখন কি হবে গো? আমাকে এখন কে বাঁচাবে গো? বিয়ের আগেই বুঝি আমায় পটল তুলতে হবে। রাজ বলল, কি হয়েছে তা তো বল। লাবিব হঠাৎ রাজের কাছে এসে নিজের পাছার দিকটা দেখিয়ে বলল, তুমি আমার এখানে ওই বেটির আঙুল ছুঁড়ে মারলা। তুমি জানো আমার জীবনে কত বড় বড় ঝড় আসবে এটার জন্য? যদি আমার বউ মানে তোমার শালি জানতে পারে অন্য কোনো মেয়ের আঙুল আমার পাছায় লেগেছে, ওটা খোলা আঙুল নাকি হাতে লাগানো আঙুল সেটা বুঝবে না, সরাসরি বলবে আমি কোনো মেয়ের কাছে গেছি আর সেই মেয়ে আমার পাছায় আঙুল দিয়েছে। এমনকি এই অপরাধে আমার বিয়েও ভেঙে দিতে পারে, আর বিয়ে হলেও আমার বাসর হবে না, বাচ্চার বাবা হওয়া হবে না। এখন আমার কি হবে গো? আমার মা গো। লাবিব আহাজারি করেই চলল, ব্রো তুমি আমার ভাই হয়ে কেমনে একটা মেয়ের আঙুল আমার পাছায় দিতে পারলা? আমার মা গো, কি হবে গো আমার? রাজ হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে যেন প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। রাজকে হাসতে দেখে লাবিব আবার আহাজারি শুরু করলো, ও বউ গো, আমি কিচ্ছু করি নাই গো, সব তোমার দুলাভাই, তোমার ভাসুর করছে গো। সে আমার মতো নিরীহ একটা ভোলা ভালা নাদান বাচ্চার পাছায় পরনারীর আঙুল দিয়েছে গো। এখন আমার কি হবে গো? এই সমাজে এই কথা জানলে আমায় মানবে গো? রাজ কোনো মতে নিজের হাসি থামিয়ে বলল, আমার শালিকে তুই এত ভয় পাস? লাবিব মুখটা ছোট করে বলল, মানুষ আজরাইলকে যেমন ভয় পায় আমি তেমনি তোমার শালিকে দেখলে ভয় পাই, বুঝলা? রাজ মাথা নাড়ল। লাবিব হঠাৎ আকুতির স্বরে বলে উঠল, ব্রো প্লিজ ওরে কিছু বলো না, যেন কোনো পরনারীর আঙুল আমার পাছায় লেগেছে, খবরদার বলবা না। রাজ হেসে বলল, ওকে বলবো না। লাবিব যেন হাঁপ ছেড়ে বাঁচল। একটুর জন্য জীবনটাই বেরিয়ে যাচ্ছিল। ভাবা যায় এটা যদি মেহবুবা জানে, দেখা যাবে আমার পাছায় অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেবে, আর বলবে তোর পাছায় অন্য নারীর ছোঁয়া লেগে আছে, এই পাছা কেটে ফেল। না না বাবা, এটা কোনো মতেই জানানো যাবে না, বইয়ের ভয় বড় ভয়। তারপর লাবিব আবার কাজে লেগে গেল। মরিচের ঢাকনা খুলে সেটা ঢেলে দিল ওই লোকটার মুখে, আর উপড়ে ফেলা হাতের গোড়ায় দিল। অতিরিক্ত জ্বালায় লোকটার জ্ঞান ফিরে এলো, আর ব্যথায় যন্ত্রণায় কেঁদে উঠল। ওইদিকে সেই মেয়েটাকে আবার জ্ঞান ফিরানো হলো। ওদের দুজনেরই চোখের সামনে রাজ আর লাবিব দুই ভাই হাতে গ্লাভস পরে ছোট ছোট স্কেল দিয়ে একদম মেপে মেপে 2 ইঞ্চি করে কাটছে তাদের হাত। অন্যদিকে এক বিশাল কড়াইয়ে একজন তেল গরম করছে। পুরো হাত এমন করে কেটে শেষ করলো দুই ভাই। রাজ একজনকে বলল, যা ওগুলো সুন্দর করে ধুয়ে মশলা মিশিয়ে আন। লোকগুলো সাথে সাথে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই ধুয়ে নিয়ে এলো। তারপর গ্লাভস পরে একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিল আর রাজের কাছে দিল। রাজ বলল, তোদের লাগবে না রে, দে আমি তেলে দিব।
আর লাবিব ভাজবে। লাবিব তো সেই খুশি, একটা বড় খুন্তি নিয়ে নাচতে নাচতে চলে গেল গরম তেলের কাছে। রাজ মশলা মাখানো হাতের কাটা অংশগুলো গ্লাভস পরেই গরম তেলে দিচ্ছে, আর সেটা নাড়ছে লাবিব। ওইদিকে নিজেদের শরীরের অংশকে এমন ফ্রাই হতে দেখে দুজন বারবার জ্ঞান হারাচ্ছে, আর রাজের লোকেরা বারবার তাদের জ্ঞান ফিরিয়ে আনছে। সবগুলো টুকরো তেলে দিয়ে রাজ চলে আসলো, হাতের গ্লাভস খুলল, হাতে তুলে নিল একটা ধারালো ছুরি। ধার আছে কিনা চেক করার জন্য লোকটার উরুতে একটা টান দিল। টান দেওয়ার সাথে সাথেই গল গল করে রক্ত বের হলো। তা দেখে রাজ হাসল। ভালোই ধার, কি বলিস? তারপর লোকটার দিকে তাকিয়ে বলল, তোর তো কপাল ভালো রে, আজ বউ শপিংয়ে যাবে বলে তাড়াতাড়ি ফিরতে বলেছে, নইলে তোর মৃত্যু হতো আরও ভয়ঙ্কর। অনেকটা সময় নিয়ে তিলে তিলে মারতাম তোকে। সে যাই হোক, তোর কলিজাটা আমার দরকার। অনেকদিন হলো এমন সুস্বাদু কলিজা খায় না আমার টমি। বলেই একের পর এক ছুরি চালালো লোকটার বুকে। ছুরির আঘাতে ঝাঁঝরা করে দিল লোকটাকে। তারপর আস্তে আস্তে বুক চিরে হাত ঢুকিয়ে লোকটার বুকের ভেতর থেকে একটানে বের করে আনলো কলিজাখানা। তারপর সেটা দেখে হেসে বলল, আরে শালা, এত ছোট কলিজা নিয়ে আমার বউয়ের গায়ে হাত দিয়েছিলি রে? কলিজাটা রাজ ছুঁড়ে মারলো পাশে থাকা লোকটার দিকে। লোকটা সেটি ধরে নিল। রাজ বলল, এটাকে সুন্দর করে কেটে রান্না করবি, তারপর তুই নিজে বসে টমিকে খাওয়াবি, ঠিক আছে? লোকটা মাথা নেড়ে চলে গেল। ওইদিকে লাবিব মনের সুখে ওদের হাতগুলো নাচাতে নাচাতে ফ্রাই করছে, আর একটা বাটিতে তুলে রাখছে। রাজ গেল মেয়েটার দিকে, যে ভয়ে আর যন্ত্রণায় অচেতন হয়ে পড়ছে বারবার। রাজ হেসে বলল, তুই মেয়ে বলে তোর কলিজাখানা বার করলাম না, না হয় তোর কলিজা বের করে আনতাম আরও ভয়ানকভাবে। বলেই রাজ হাতে থাকা ছুরিটা গেঁথে দিল মেয়েটার কণ্ঠনালীতে। তারপর লাবিবকে বলল, চল গোসল করে দিবি, এভাবে বাড়ি গেলে বউ ঝাড়ু পেটা করবে। কথাটা শুনে লাবিব বক্সে আরেকটা ডিজে গান চালালো, আর নাচতে নাচতে গেল ঘরের বাঁ দিকে। ওখানেই মূলত গোসল করবে। আর রাজ চলে গেল ডান দিকে। ওইদিকে প্রেম নেওয়াজের গাড়ি এসে থামলো একটা বিশাল রাজকীয় বাড়ির সামনে। গাড়ি কাছে আসতেই দারোয়ান সেই বিশাল গেট খুলে দিল। সারি বেঁধে সব গাড়ি ঢুকে গেল বাড়ির ভেতর। একজন দৌড়ে এসে গাড়ির দরজা খুলে দিল। প্রেম নেমে সিগারেট ধরালো, দুটো শুকটান দিয়ে সেটা ফেলে দিল। তারপর পা দিয়ে পিষতে পিষতে বলল, বাংলাদেশে যখন চলে এসেছি তখন এবার সব কুত্তার বাচ্চাদের গর্ত থেকে টেনে বের করব, আর আল্লাহর রাস্তায় কোরবানি করব। 1 ঘন্টার মধ্যে আবার বের হব, রেডি থাকো সবাই। তারপর চোখের ইশারায় কাউকে ডাকলো। লোকটা সঙ্গে সঙ্গেই কাছে এসে দাঁড়ালো। প্রেম কানে কানে কিছু বলতেই লোকটা ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে বলল, সব ব্যবস্থা হয়ে যাবে ভাই। প্রেম হাসল। লোকটার কাজ চাপড়ে বলল, এজন্যই তোকে আমার এত ভালো লাগে রে পিয়াস। তোর মুখে আমি কোনোদিন না বলতে শুনি নাই, পারবো না, হবে না শুনি নাই। পিয়াস হাসতে হাসতেই চলে গেল কাজে। প্রেমের বলা কাজ করতে হবে। প্রেম শরীরটা টান দিয়ে ঘাড় ফিরিয়ে চুলে ব্যাক ব্রাশ করতে করতে বলল, চল রে, ওই জানোয়ারের বাচ্চাটাকে কবরে পাঠিয়ে আসি। অনেকদিন হলো এগুলোতে হাত দেইনি, আজ ওকে দিয়েই শুরু করব। প্রেম হাঁটতে হাঁটতে পাশে থাকা ছেলেটার দিকে ফিরে বলল, এই মালটা তুললি কিভাবে? রাজের লোকেরা তো শিকার ছাড়ে না। ছেলেটা বলল, ওরা ওটাকে বেঁধে রেখেছিল এক গাছের সাথে, হয়তো ওরা হালকা হতে গিয়েছিল ভাই, সেই সুযোগে তুলে দিয়েছি। শুনে প্রেম দাঁড়িয়ে গেল, কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর উচ্চস্বরে হেসে উঠল, শালা, তোরা এত বোকা কেন? রাজ শিকদারের শিকার তোলা এত সহজ না রে। ওই রাজ শিকদার ইচ্ছে করেই তোদের হাতে ওটাকে তুলে দিয়েছে, হয়তো বুঝে গিয়েছিল তোরা ওদের ফলো করছিস, আর তোরা আমার লোক, তাই ওটাকে তোদের কাছে ছেড়েছে। ওই শালা বহুত চালাক আছে। হাসতে হাসতে মানুষ মারা ওর স্বভাব, বুঝলি? তোদের কপাল ভালো যে রাজ বুঝেছে তোরা আমার লোক, নইলে ফলো করাই তোদের পাছায় এমন বাঁশ দিত, করার সুযোগ পেতি না। ওই বেটার রাজ শিকদার গভীর জলের মাছ, ওর শিকার ও না চাইলে তোরা কেন, তোদের বাপও তুলতে পারবে না। এই বলে প্রেম হাসতে হাসতে পা বাড়ালো বাড়ির পেছনের দিকে, একটা বন্ধ ঘরের দিকে। ঘরে ঢুকে প্রেম দেখল একজন লোক সাদা অ্যাপ্রন পরে কিছু কাঁচের গ্লাসে লাল, নীল, সবুজ রঙের নানা রকম তরল জাতীয় কিছু নিয়ে ঘাটাঘাটি করছে। সেটা দেখে প্রেম হেসে বলল, আরে বস দেখি কাজে লেগে গেছেন, গুড। লোকটা তাকিয়ে প্রেমের দিকে সুন্দর করে হেসে বলল, তুই কিছু করতে বললি আর আমি করব না, তা হয়? প্রেম হেসে উঠল। দুজনে কুশল বিনিময় করল। তারপর প্রেম চলে গেল সেই টাকলা লোকটার কাছে, যার হাত পা বাঁধা, চেয়ারে আটকে রাখা। প্রেম বলল সেই অ্যাপ্রন পরা লোকটার দিকে ফিরে, তোর কাজ কত দূর ভাই? লোকটা বলল, ডান, তুই শুরু কর। প্রেম হাসল। টাকলা লোকটার সামনে বসে বলল, কি রে, তোর নাকি অনেক হ্যাডাম, গলার জোর, আবার নাকি পাওয়ারও আছে। তো তোর সেই পাওয়ার কার লগে মারা দিতে গেছে যে তুই এইখানে? লোকটার চোখে মুখে আতঙ্ক। সে এতক্ষণে ভালোই বুঝে গেছে সে সাপের লেজে পা দিয়ে ফেলেছে, ভুল জায়গায় নিজের পাওয়ার দেখিয়েছে। ওরা যে সাধারণ কেউ নয়
তা মেহেরিনদের কাছে কেলানি খেয়েই বুঝেছিল। তার সামনের লোকটাও যে ওদেরই কেউ, এটা বুঝতে বেগ পেতে হলো না লোকটাকে। এখন শুধু আল্লাহ আল্লাহ করছে, যদি কোনোভাবে বাঁচে দেশ ছেড়ে চলে যাবে। প্রেম চিবুকে হাত দিয়ে বলল, ভাবছি তোর কলিজাটা আমি ওজন করব না, মানে দেখতে চাই কতটুকু ওজন, যে আমার মেহু পাখির সামনে দাঁড়ালি, আবার হ্যাডামও দেখালি। ভাবছি তোর জিব্বাটাও কাটব, ওই যেই গলার কণ্ঠনালীর সাহায্যে গালি দিয়েছিলি সেটা এক টানে বের করব। আগে তোর গলায় একটা কড়াক মাল ঢালবো, ব্যাস, একদম বেশি কিছু করব না, বেশি কষ্টও দেব না। আমি খুব দয়ালু, বুঝলি, মানুষের কষ্ট আবার আমার সহ্য হয় না। প্রেম আবার বলল, ওহ সরি, তুই তো আবার তোর এই চোখ দিয়ে তাকিয়েছিস। আচ্ছা, তবে আগে তোর চোখ দিয়েই শুরু করি, বলেই পাশে থাকা একটা ডালা থেকে একটা কাঁচি তুলে নিল আর তা ঢুকিয়ে দিল লোকটার ডান চোখে, তারপর বাঁ চোখে। একবার না, দুবার না, একসাথে 5-6 বার। লোকটা আগেই আদমরা হয়েছিল, এত আঘাত সহ্য করতে না পেরে জ্ঞান হারালো। প্রেমের এত ধৈর্য নেই, তাই আর জাগালো না। পাশে থাকা লোকটার দিকে তাকাতেই লোকটা এসে একটা অস্ত্র বসিয়ে দিল সেই টাকলা লোকের মুখে, যাতে মুখটা খোলা থাকে। হলোও তাই, যন্ত্রটা লোকটার মুখে দিতেই মুখটা বড় হা হয়ে রইল। প্রেম বলল, এবার দে ভাই। ওই অ্যাপ্রন পরা লোকটা একটা গ্লাস এগিয়ে দিল প্রেমের দিকে, সতর্ক করে বলল, সাবধান ভাই, এটা খুব মারাত্মক জিনিস, হাতে যেন না লাগে, সাথে সাথে হাড় অবধি গলে যাবে। প্রেম মাথা নাড়ল, তারপর গ্লাসের তরলটা ঢেলে দিল লোকটার মুখে, সাথে সাথেই লোকটার মুখ গলতে শুরু করলো। প্রেম তাকালো অ্যাপ্রন পরা লোকটার দিকে। লোকটা বলল, আমি কি করব, এটা দিলে এমনই হবে, কত কেমিক্যাল মেশানো আছে জানিস। প্রেম বিরক্ত হয়ে গেল, কারণ সে আসলে জিব্বা কাটতে চেয়েছিল, কণ্ঠনালী টেনে বের করতে চেয়েছিল, কিন্তু কিছুই করতে পারল না। ওই তরল পড়তেই মুখ জিব্বা সব গলে যাচ্ছে। ওইদিকে টাকলা লোকটার চেয়ার উল্টে পড়ে গেল, কাতরাতে কাতরাতে মুহূর্তেই মারা গেল, কারণ ওই তরলটা গলা বেয়ে পেটে নেমে গেছে আর সব গলিয়ে ফেলেছে। প্রেম বিরক্ত মুখে বেরিয়ে গেল, যাওয়ার আগে শুধু বলল, এটাকে সমুদ্রে ফেলে দিস। বিকেল 4টায় সবাই রেডি হচ্ছে বিয়ের শপিংয়ে যাবে বলে। মেহেরিন বাচ্চাদের খাওয়াচ্ছিল, সে রেডি, এখন শুধু বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে, তারপর বের হবে। রাজেরা ফিরেছে সেই দুপুরে। অল্প কিছুক্ষণের মধ্যেই বাচ্চারা খেয়ে ঘুমিয়ে গেল। মেহেরিন কুলসুমকে ডাকল, বাচ্চাদের সঙ্গে এ ঘরে থাকতে বলল। কুলসুম তাই করল, আর বাকিরা মিলে বেরিয়ে পড়ল শপিং মলের উদ্দেশ্যে। আরফা আসতে চাইছিল না, কিন্তু মেহেরিন আর মেহেরের বকাঝকায় আসতেই হলো। 3টে গাড়ি করে সবাই রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল শপিং মলে। ছেলেগুলো আজ যেন সিনেমার নায়কের মতো লুক নিয়েছে, প্রত্যেকে হাঁটছে হিরোর মতো। ছেলেরা আগে আগে যাচ্ছে আর মেয়েরা পেছন পেছন যাচ্ছে। মেয়েরাও কম নয়, সবাই এক একজন সুন্দরী, তারপরও একটু সেজেগুজে এসেছে। ছেলেরা হাঁটছে সামনে সামনে, মেয়েরা তাদের পেছনে পেছনে। হঠাৎ রাজ পেছনে এসে লামিয়া আর মেহবুবাকে কিছু একটা বলল, তারপর আবার সামনে এগিয়ে গেল। মেহেররা হাঁটছে, এমন সময় মেহেরিন হঠাৎ কিছু শুনে থমকে গেল। বাকিরাও দাঁড়িয়ে পড়ল। মেহের জিজ্ঞেস করল, কি হয়েছে, কোনো সমস্যা? মেহেরিন মুচকি হেসে বলল, বুঝলি তো, আজ বাসায় ফিরে একজনের মানজামারা বের করব। সবাই হাসে, বুঝলো মেহেরিন রাজের কথা বলছে। মেহেরিন হাসি থামিয়ে বলল, জাস্ট 1 মিনিট। সে একটু পেছনে গিয়ে 2টা মেয়ের কাছে দাঁড়ালো। ওরা মূলত রাজকে নিয়ে ফিসফিস করছিল। লাল টপস পরা মেয়েটা বলছিল, দেখ দেখ, ওই ব্ল্যাক শার্ট পরা ছেলেটা কি হট, উফ, আই লাইক হিম ইয়ার। এই কথাটা ভুলবশত মেহেরিনের কানে চলে গেল, তাই সে থামে। মেহেরিন মেয়েটাকে বলল, ব্ল্যাক শার্ট পরা মালটা সেই, তাই না? মেয়েটা হেসে উঠল, ও সিস্টার, মাল বলো না, হি ইজ সো হট অ্যান্ড হ্যান্ডসাম, পুরো চকলেট বয়ের মতো। মেহেরিনও হেসে বলল, হট হ্যান্ডসাম হলে কি হবে, ওই মালটা বুড়া, বয়স 30-এর ওপরে। শুধু তাই না, ওই মালটা আবার 2 বাচ্চার বাপ। কিন্তু মেয়েটা মেহেরিনের কোনো কথাই বিশ্বাস করল না, হেসে উড়িয়ে দিল, তাতে কি, আমি ওর 2 নম্বর বউ হতেও রাজি। কি হট দেখেছ? মেহেরিন হাসে, হেসে চুলগুলো গুছিয়ে দিয়ে বলল, হট তো হবেই, সেই হ্যান্ডসাম চকলেট বয়টা যে আমার মাল। মেয়েটা মেহেরিনের কথার ধরন বুঝতে পারল না, তাই মজা করে হেসে বলল, না সিস্টার, হি ইজ মাইন, আই ওয়ান্ট হিম, আমি চাই ও আমার হোক। এইবার মেহেরিনের মেজাজ পুরোই খারাপ হয়ে গেল। কি বেয়াদব মেয়ে, একে তো তার সামনেই তার জামাইয়ের প্রশংসা করছে, আবার তারই সতীন হতে চাইছে, আবার বলে কিনা ওকে চাই। মেহেরিন মেয়েটার মুখের সামনে নিজের মাথা নিয়ে ফিসফিস করে বলল, ইউ নো সিস্টার, আমি কিছু বিষয়ে খুব হিংসুটে, আর তুমি আমার সামনেই আমার জামাইকে হট হ্যান্ডসাম চকলেট বয় বলছো, আবার বিয়েও করতে চাইছো, বলি সামলাতে পারবে তো ওকে? মেয়েটা ভেবেছিল মেহেরিন রাজের কাজিন, তাই মজা করছে। সে হাসতে হাসতে বলল, আমাকে সতীন বানিয়ে নাও প্লিজ, আমরা দুজন মিলে সেই চকলেট বয়টাকে ভাগাভাগি করে খাবো, সংসার করব। মুহূর্তেই পরিবেশ পাল্টে গেল।
এতক্ষণ যারা হাসছিল সবাই আতঙ্কিত হয়ে গেল। সবাই বুঝলো এখন কিছু একটা হবে। মেহেরিনের মেজাজ হারিয়ে গেল। সে সোজা মেয়েটার চুল ধরে বলল, তোকে এখানেই মেরে পুঁতে দেব। তোর এই সুন্দর টানা টানা চোখ দুটো উপড়ে ফেলবো। যে মুখ দিয়ে আমার জামাইকে নিয়ে কথা বলেছিস সেই মুখে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেব। ওইটা তোর আব্বা, বুঝেছিস? আজ থেকে যেখানেই ওকে দেখবি আব্বা ডাকবি। মেয়েটা চেঁচিয়ে উঠল, কিসের আব্বা ডাকবো? আমি ওকে জান ডাকবো, বাবু ডাকবো, কলিজা বেবি সোনা ডাকবো। আমি কোন দুঃখে আমার ক্রাশকে আব্বা বলতে যাব? এমন কথা শুনে মেহের, চুমকি, আরফা, মেহবুবা, লামিয়া, রাহি সবাই কপাল চাপড়ালো। মেহেরিন বাঁকা হাসল। সে মেয়েটার চুল ছেড়ে দিয়ে হাসতে হাসতে কিছুটা পিছিয়ে গেল। এরপর হঠাৎ মুহূর্তেই ঘুরে গিয়ে চড় বসালো। একটা না দুটো না, প্রতিটি গালের টানা 10টা করে চড় মারল মেহেরিন। মেয়েটার ফর্সা গালে লাল দাগ বসে গেল। ঠোঁটের কোনা দিয়ে রক্ত বের হতে লাগলো। সে চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারল না। রাগে মেহেরিনের চোখে পানি চলে এলো। সে মেয়েটার গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমার স্বামী, আমার ভালোবাসা, আমার কবি সাহেবের দিকে চোখ তুলেও যদি তাকাস, সেই চোখ আমি উপড়ে ফেলবো। জানে মেরে দেব একদম। তোকে মেরে ফেললেও এক বিন্দু দোষী মনে করব না নিজেকে। ভালোবাসায় সব জায়েজ। ভালো করে কান খুলে শুনে রাখ। বাস্তবে তো দূরের কথা, ভুলবশত স্বপ্নেও যদি দেখিস আমার স্বামীকে, তাহলে জেনে রাখ সেই স্বপ্নটা হবে তোর জীবনের শেষ স্বপ্ন। তোর জীবনকে জাহান্নাম বানিয়ে দেব, ছাড়খাড় করে দেব। আমি যেমন ভালো তেমনি ভয়ঙ্কর খারাপ। তুই আমাকে চিনিস না। আমার স্বামী আর সন্তানদের জন্য হাসতে হাসতে 10-12টা লাশ ফেলতে 2 বার ভাববো না আমি। মেহেরিনের গলার স্বর, চোখের দৃষ্টি, হাতে থাকা শক্তি সব কিছুতেই যেন একসাথে আগুন আর বরফ জমে আছে। মুহূর্তেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এত বড় কাহিনী, এত গন্ডগোল, তবুও আশেপাশে কোনো ভিড় জমল না। জমবে বা কী করে? শপিং মলটা যে আগে থেকেই বুক করা, এখানে বাইরের মানুষ ঢোকাও নিষেধ। ওই 2 মেয়ে টাকা দিয়ে ঢুকেছিল, তাই যাই ঘটুক আশেপাশে কেউ আসেনি, আর না আসবে। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে মেহের এগিয়ে এলো। সে মেহেরিনকে বলল, মেহু, কন্ট্রোল ইয়োরসেলফ। এটা পাবলিক প্লেস, অনেক হয়েছে, এখন বাদ দে। তারপর টেনে হিঁচড়ে মেহের মেহেরিনকে নিয়ে চলে গেল। যার সময় ওই মেয়ের দিকে রাগান্বিত চোখে তাকিয়েছিল মেহেরিন। মেহেরিনদের চোখের আড়াল হতেই কয়েকজন এসে সেই মেয়ে দুটোকে তুলে নিয়ে গেল। সন্ধ্যা 7টা। একসাথে 4টা গাড়ি এসে থামল বাংলাদেশের নাম করা এক বারের সামনে। গাড়ির দরজা খুলে দিল একজন। প্রথম গাড়ি থেকে নেমে এলো প্রেম নেওয়াজ। সাদা শার্ট, তার উপর কালো ব্লেজার, সাথে কালো প্যান্ট, পুরো কিলার লুক। নেমে সে বাঁকা হাসি দিয়ে বলল, কাজে লেগে পড়ো, মাত্র 5 মিনিট সময় আছে। কথাটা বলেই বারের ভেতর ঢুকে পড়ল প্রেম। বারের ভেতর তখন রঙিন পরিবেশ। ধনী পরিবারের বকে যাওয়া ছেলে মেয়েরা ড্রিঙ্কস করছে, গান বাজছে, নাচছে। বারে তখন একটা ডিজে চলছে অন দ্য ফ্লোর। লাল, নীল, সবুজ ঝকমকে আলোয় সবাই মাতাল আনন্দে। প্রেম ঢুকেই শরীর দুলিয়ে নাচতে নাচতে কাউন্টারে গেল। একটা ড্রিঙ্কস অর্ডার করলো। ওয়েটার দিল। প্রেম গ্লাস হাতে নিয়ে এক ঢোক খেলো। তারপর চোখ ঘুরিয়ে চারপাশটা পর্যবেক্ষণ করলো। গ্লাস ফাঁকা করে সোজা মাঝখানে গিয়ে নাচতে শুরু করলো। আর ঠিক তখনই কাউন্টডাউন, 1, 2, 3। হঠাৎ সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠল। চারদিক কেঁপে উঠল। ভিড়ে জমে থাকা মানুষগুলো একসাথে আতঙ্কে চিৎকার করে উঠল। প্রেম সুযোগ বুঝে পাশের লোকটাকে চাপা গলায় বলল, এখানে বোম আছে। কথাটা মুহূর্তের মধ্যে বাতাসের গতিতে ছড়িয়ে পড়ল। ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেল। ধনী ছেলেমেয়েরা জীবন বাঁচাতে চিৎকার করে দরজার দিকে দৌড় দিল। কেউ পড়ে যাচ্ছে, কেউ ঠেলাঠেলি করছে। কয়েক মিনিট আগেও যেখানে নাচ গানে ভরা ছিল, সেখানে এখন শুধু আতঙ্ক আর হাহাকার। সবাইকে বেরিয়ে যেতে দেখে প্রেম বাঁকা হাসি দিয়ে বলল, আমার পাখির দিকে হাত বাড়িয়েছিলি, ক্ষতি করতে চেয়েছিলি সেই ছোট ছোট 2টো প্রাণের। আমি এগুলো কি করে মেনে নিই বলতো? কেউ আমাকে কিছু দিলে বিনিময়ে আমি তাকে অনেক বড় কিছু ফেরত দিই। বড় মনের মানুষ কিনা? সে যাই হোক, তোর তো মারা খাওয়ার খুব শখ। এজন্যই আমার পাখি আর তার সন্তানদের দিকে হাত বাড়িয়েছিস, আমার কলিজায় হাত দিয়েছিস। লাড়া তো একটু দেবই, এমন লাড়া দেব যে দুনিয়া নড়ে যাবে। আগে আমার দেওয়া মারটা হজম করে নে, রেডি থাকিস। খুব তাড়াতাড়ি আরও বড় মার খাবি, সেটা দেবে স্বয়ং রাজ শিকদার। শুনে রাখ, শুধু তোর বার নয়, তোর সব কিছু একে একে ধ্বংস করব আমি। তোর জীবনকে জাহান্নাম বানিয়ে দেব। তুই শুধু দৌড়ের ওপর থাকবি এখান থেকে। রেডি হ নিজের অধপতনের জন্য। কার দিকে হাত বাড়িয়েছিস তা হাড়ে হাড়ে টের পাবি। তোর বাপের থেকেও ভয়ঙ্কর মৃত্যু হবে তোর। তোকে নিয়ে দাঁড় করাবো মৃত্যুর দৌড় গোড়ায়। এমন সময় আসবে তুই মৃত্যুর জন্য ভিক্ষা চাইবি, কিন্তু তোকে তা দেওয়া হবে না। সবচেয়ে নৃশংস মৃত্যু হবে তোর, সেটা হোক আমার হাতে বা রাজের। তবে আমি তোকে কুত্তার মতো দৌড় করাবো, গান বাজাবো, আর নাচবি তুই। তুই যে গর্তেই লুকিয়ে থাক,
সামনে তো এবার তোকে আনবই। এটা তো সবে শুরু রে। দেশে তোর যত সব শপিং মল হোটেল আছে সব একে একে ধ্বংস করে দেব, আই প্রমিস। কথা বলে সে বেরিয়ে এলো, গাড়িতে উঠল। কিছুটা দূর গাড়ি এগিয়ে এসে হঠাৎ থামল। হাতে ধরা রিমোটের একটা বোতাম টিপল প্রেম। আলোকোজ্জ্বল বার, যেখানে মানুষ গিজগিজ করছিল, নাচছিল, গাইছিল, ড্রিঙ্কস করছিল, সেই বার এখন ভয়ঙ্কর বিস্ফোরণে জ্বলে উঠল আগুনে। দাউ দাউ করে পড়ছে। যেখানে সবে মানুষের ভিড় ছিল, দূর থেকে সেটা দেখে প্রেম একটা শীষ বাজালো, গান ধরল। গান শেষে বলল, চল টান দে। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। ঘড়ির কাঁটা তখন 7:25 ছুঁই ছুঁই। ঘর ভর্তি নিস্তব্ধতা, শুধু মেহেরিনের রাগের ঝড় বয়ে যাচ্ছে। সে এমনভাবে ফুঁসছে যেন একটু পরেই বিস্ফোরণ ঘটবে। মেহেরিন রেগে বোম হয়ে আছে। অতিরিক্ত রাগ করেছে কিনা এটা বুঝে কেউ আসছে না মেহেরিনের আশেপাশে। শুধু চুমকি একবার এসে মাহিনকে নিয়ে গেছে, আর মেহেরিন মাহিনকে ঘুম পাড়াচ্ছে। এমন সময় আল্লাহ রাসূলের নাম নিয়ে আয়াতুল কুরসি পড়তে পড়তে রাজ ঘরে ঢোকে, মুখে সেই চিরচেনা হাসি। মেহেরিন এখনো খেয়াল করেনি। ঘরে ঢুকেই রাজ শার্টটা আস্তে করে খুলতে থাকে। এটা দেখলেই বউ আবার খেপে যায় কিনা। প্রয়োজনে এই শার্টটা আগুনে পোড়াবে, আর জীবনে কোনোদিন ব্ল্যাক শার্ট পরবে না। শার্ট কেন, আজ থেকে জীবন থেকে ব্ল্যাক কালার কেটে দেবে। কিন্তু শেষ রক্ষা আর হলো না। শার্টটার উপরে দুটা বোতাম খুলছে, এমন সময় মেহেরিনের গলা পাওয়া গেল। খবরদার, ওই শার্ট খুলবি না। রাজ চোখ বন্ধ করে আল্লাহকে ডাকে, হে আল্লাহ, এইবারের মতো বাঁচায় দাও, কথা দিচ্ছি 10,000 মানুষ খাওয়াবো। তারপর মেহেরিনের দিকে হাসি মুখে ফিরে বলে, কেন বউ, এটা তো খুবই বিদঘুটে কালার, ভাবছি পুরাই ফেলবো। আর সাথে এটাও প্রতিজ্ঞা করেছি, ইহকালে আমি আর ব্ল্যাক কিছুই পরবো না। ভালো ভেবেছি না বলো? মেহেরিন বাবুকে আস্তে করে বিছানায় শুইয়ে দিয়ে উঠে আসে। এসেই রাজের শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে হেসে বলে, না রে পাগলা, আজ থেকে তুই শুধুই ব্ল্যাক পরবি। প্রয়োজনে এগুলো সুপার গ্লু দিয়ে আটকে দেবো তোর শরীরে। খুব শখ না মেয়েদের দেখানোর, আজ সেটা বের করব। রাজ কাঁদো কাঁদো মুখ করে বলে, বউ, আমি তো কিছুই করিনি। কথা আর শেষ করতে পারল না, তার আগেই ঘর কাঁপিয়ে এক থাপ্পড় মারল মেহেরিন। রাজ গালে হাত দিয়ে মুখটা একটু সাইড করে বলল, ওরে আল্লাহ গো, এই মেয়ের গায়ে তুমি এত কেন জোর দিলা গো? ইস, আমার দাঁত বুঝি একটাও নাই। ও মা গো, উফরে। তারপর আবার মেহেরিনের দিকে তাকিয়ে হাসি মুখে বলে, বউ, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না, তাই না? তোমার হাতের জোর তো একদম কমে গেছে। দাঁড়াও, আমি তোমার জন্য একটু মালটার জুস করে আনি, খেয়ে শক্তি বাড়াবে, তখন আরও একটা থাপ্পড় দিও। এটা বলেই সে পা বাড়াতে চায় বাইরের দিকে। মূলত সে ভাগতে চেয়েছিল, ভেবেছিল এখন আর বইয়ের সামনেই আসবে না, রাগটা একটু পড়লে আসবে। কিন্তু তা আর হলো না। রাজ যেই পা বাড়াবে এমন সময় মেহেরিন রাজের চুল ধরে নিজের দিকে ঘুরিয়ে দাঁতে দাঁত চেপে বলে, জোর কমে গেছে তাই না? তাহলে আয়, এবার দেখাই জোর কমেছে কিনা। এমন কথা শুনে রাজ ঢোক গেলে মনে মনে বলে, আরেকটা থাপ্পড় যদি খাই আমি রাজ শিকদার অজ্ঞান হয়ে যাব শিওর। বইয়ের হাত নয় তো, যেন লোহার টুকরা। আচ্ছা, সাধারণত হাত ধরলে তুলার মতো নরম লাগে, তাহলে মারার সময় এত শক্ত হয় কেমন করে? না, বইয়ের মুড ভালো হলে এটা জিজ্ঞেস করতে হবে। মেহেরিন চুলগুলো মুঠি করে ধরে ঘুরাতে ঘুরাতে বলল, হট তাই না? রাজ মাথা নেড়ে বলল, না না বউ, আমার বাপ দাদার 14 গোষ্ঠীতে কোনো হট ছেলে নেই, আমি তো বরফের মতো ঠান্ডা। মেহেরিন আবার বলে, হ্যান্ডসাম। রাজ বলে, না না, একদমই না। মেহেরিন আবার বলে, চকলেট বয়। রাজ মাথা নেড়ে বলে, না না, এটা নিছো কি ভুল কথা। চকলেট হলে তো তুমি এতদিনে খেয়েই ফেলতে, তাই না? আমি তো মানুষ, চকলেট কেমন করে হব বউ? মেহেরিন ছেড়ে দিল রাজের চুল, শার্টের কলার ধরে আগুন চোখে তাকিয়ে বলল, তুই 1 মাস আমার রুমে ঢুকবি না। তোকে যদি আমার রুমের আশেপাশেও দেখি, আই প্রমিস জানে মেরে ফেলবো। রাজ 2 দিকে মাথা নেড়ে কিছু বলতে যাবে, তার আগেই এক ধাক্কায় ঘর থেকে বের করে দিল মেহেরিন। রাজ কিছু বলতে এগিয়ে আসে, তা দেখে মেহেরিন মুখের ওপর দরজা আটকে দিল। মেহেরিন আবার চলে গেল মাহিমের কাছে। বাপকে থাপ্পড় মারার শব্দে মাহিম উঠে গেছে। মেহেরিন গিয়ে তাকে শান্ত করছে। ওইদিকে রাজ গালে হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, আর সেই মেয়েকে গালি দেয় ইচ্ছে মতো। হঠাৎ রাজ বলে, আরে, আমি একা কেন বইয়ের মার খাবো? বউ থেকে আলাদা থাকবো, আর বাকিরা বইয়ের সাথে? না, তাহলে তো হলো না। বইয়ের মায়ের আমি খেয়েছি, মায়ের এখন সবাই খাবে, বউ থেকে দূরে সবাই থাকবে। আমি সমতা বজায় রাখার মানুষ। এখন আমার উচিত নিজ দায়িত্বে সব জামাই বউকে আলাদা করা, যা হবে সমান সমান। আমি বইয়ের হাতে মার খাবো আর বাকিরা খাবে না? তা হবে না, তা হবে না। হঠাৎ রাজ বাঁকা হেসে বলে, আমি একা থাকলে বা আমি মায়ের খাইছি জানলে সবাই মজা নেবে। আমি রাজ শিকদার, কারো মজার পাত্র হইনি, হবও না। বউকে ছাড়া একা থাকতে কষ্ট হবে, তাই সবাইকে নিয়ে থাকতে হবে। এটা বলেই সে শীষ বাজাতে বাজাতে চলে যায়।
সব পুরুষের জীবনে ঘূর্ণিঝড় আনতে। রাজ শীষ বাজাতে বাজাতে হেলে দুলে প্রথমেই গেল মেহেরের কাছে, গিয়ে দরজা নক করল। মেহের রাজকে দেখে অবাক হয়ে বলল, কি হয়েছে ভাইয়া, এনি প্রবলেম? রাজ একটা হতাশার নিঃশ্বাস ফেলে গিয়ে বসল সোফায়। কি আর বলবো, বললে তুমি বিশ্বাস করবে? মেহের এবার সিরিয়াস হয়ে গেল। প্লিজ টেল মি হোয়াট হ্যাপেন। রাজমুখটা গম্ভীর করে বলল, হৃদের অ্যাসিস্ট্যান্ট আছে না, কি যেন নাম? ও হ্যাঁ, রাইমা। মেহের একটু ভেবে নিয়ে বলল, হ্যাঁ আছে, কেন কি হয়েছে? রাজমুখটা দুঃখী করে টেনে বলল, না থাক, তুমি আমার কথা বিশ্বাস করবে না। মেহেরের এবার সত্যিই ভয় করতে শুরু হলো। প্লিজ ভাইয়া, তুমি বলো না, আমি তোমার বোনের মতো, প্লিজ বলো বলছি। রাজ উঠে দাঁড়িয়ে যেতে যেতে বলল, হয়তো সেই মেয়েটা হৃদকে পছন্দ করে, ওদের একদিন কফি শপেও দেখেছে আমার লোক। এটা বলেই শয়তানি হাসি দিয়ে রাজ বেরিয়ে গেল। ওইদিকে মেহের রাগে ফুঁসে উঠল, ও তাহলে এই ব্যাপার, ঠিক আছে, আসুক আজ, রাইমার ভূত যদি বের না করেছি, আমার নামও মেহের না। বলেই সে গজগজ করতে করতে সোজা চলে গেল গোসলে। এখন মাথায় পানি ঢালা খুব দরকার। রাজ এদিকে নাচতে নাচতে উপস্থিত হলো লামিয়ার রুমে। রাজকে দেখেই লামিয়া হেসে বলল, হেই ব্রো, হঠাৎ আমার রুমে, কিছু বলবে? রাজ কোনো উত্তর না দিয়ে লামিয়াকে জড়িয়ে ধরল। বোন, ব্রোকে বিশ্বাস করিস? লামিয়া হঠাৎ রাজের এমন কথায় অবাক হয়ে গেল। মাথা নেড়ে জানালো, অবশ্যই ভাইয়া। রাজ লামিয়াকে ছেড়ে পেছন ফিরে দাঁড়ালো। আরুষকে পাশের গ্রামের একটা মেয়ের সাথে কথা বলতে দেখেছে আমার লোকেরা। আমি জানি না মেয়েটা কে, তুই একটু শুনে নিস। এটা বলেই রাজ ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে এসে ভিলেনি হাসি দিল। ওইদিকে লামিয়া রাগে দুঃখে কাঁপতে কাঁপতে আরুষকে সব জায়গা থেকে ব্লক করে দিল। মুখে ফিসফিস করে বলল, আই উইল কিল হিম। রাজ এবার নিজের গাল হাত দিয়ে ঘষতে ঘষতে চলে গেল মেহবুবার রুমে। নক করে বলল, আসবো? মেহবুবা তখন ফোন টিপছিল। রাজকে দেখে অবাক হয়ে বলল, অবশ্যই দুলাভাই অ্যান্ড ভাসুর, আসুন আসুন। রাজ হাসি মুখে ঢুকে বসল। সবকিছু পছন্দ হয়েছে তো? মেহবুবা হেসে উত্তর দিল, হ্যাঁ। রাজ গভীর নিঃশ্বাস ছেড়ে বলল, দোয়া করি তোমরা সুখী হও, কিন্তু সেই সুখ কতদিন টিকবে জানি না। রাজের এমন কথা শুনে মেহবুবা আটকে উঠল। কেন এমন বলছেন ভাইয়া, কিছু হয়েছে? রাজ মেহবুবার মাথায় হাত রেখে মৃদু স্বরে বলল, না রে পাগলি, জিজ্ঞেস করো না, আমি বললে তুমি সহ্য করতে পারবে না। মেহবুবা বেশ ঘাবড়ে গেল। রাজের কাছে এসে কাঁপা গলায় বলল, ও ভাইয়া, কি হয়েছে বলো না। রাজ দরজার পাশে দাঁড়িয়ে পেছন ফিরে গম্ভীর স্বরে বলল, আমাদের অফিসে একটা মেয়ে আছে, নাম রুম্পা। ওই মেয়েটা আজকাল লাবিবের আশেপাশে বেশি ঘোরাফেরা করছে, হয়তো লাবিবকে পছন্দ করে। এখন ব্যাপারটা বলা উচিত হলো কিনা জানি না, তোমাকে আমি বোন মনে করি, এজন্যই বললাম, তুমি লাবিবকে বলে দিও যেন ওই মেয়েকে বেশি প্রশ্রয় না দেয়। আমি তো বড় ভাই, সরাসরি এসব বলা যায় না, মান সম্মানের একটা ব্যাপার আছে না। এটুকু বলেই রাজ দাঁত বের করে শয়তানি হাসি হাসল আর বেরিয়ে গেল। রাজ এবার রাহির ঘরের দিকে যাচ্ছিল, কিন্তু পথেই দেখা হলো চুমকির সাথে। চুমকিকে দেখেই রাজ মুখটা দুঃখী করে ফেলল। চুমকি অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আমার ভাইটার, তোমার মুখটা অমন লাগছে কেন, মেহু বকেছে? রাজ চুমকির মাথায় হাত রেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না রে বোন, তোর জন্যই কষ্ট হচ্ছে। চুমকি অবাক, আমার জন্য কেন, আমি তো ভালোই আছি। রাজ মাথা নেড়ে বলল, না রে বোন, সেটা কথা না, কথা হলো শান্ত। চুমকি ভ্রু কুঁচকে প্রশ্ন করল, শান্ত কি করল? রাজ চারপাশে তাকিয়ে মৃদু স্বরে বলল, শান্ত সপ্তাহখানেক আগে একটা মেয়েকে নিয়ে ইকো পার্কে গিয়েছিল, আমার লোকেরা দেখেছে, তারপর ওরা আমাকে জানায়। এটা শুনেই চুমকি রাগে ফেটে পড়ল, শান্তর বাচ্চা, তোকে দিয়ে যদি আমি মাহিনের হাগুমুতো পরিষ্কার না করাই, তাহলে আমার নাম চুমকি না। এমন শপথ নিয়ে চুমকি সোজা চলে গেল ঘরে, আর রাজ হাসতে হাসতে রওনা দিল রাহির ঘরের দিকে। রাহি তখন নিজে ঘর গোছানোয় ব্যস্ত ছিল। রাজকে দেখে অবাক হয়ে বলল, আরে ভাইজান, কি ব্যাপার, হঠাৎ আমার শরণাপন্ন হওয়ার কারণ কি? রাজ হেসে উত্তর দিল, না এমনি। রাহি এগিয়ে এসে রাজের হাত ধরে ঘরে নিয়ে গেল। আমি জানি কিছু বলতে এসেছ, বলো শুনি। রাজ মনে মনে বলল, সরি পুচকু, আমি তোকে কষ্ট দিতে চাইনি, কিন্তু তোর ভাবির কেলানি আমি একা কেন খাবো, তাই তোকেও একটু উস্কে দেব। রাকিব এখন কোথায় জানিস? রাহি একটু ভেবে বলল, আরশ ভাইয়ার সাথে। রাজ হতাশভাবে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমিও জানি ও আরশের সাথে, কিন্তু আরশের সাথে কেন গেছে জানিস? রাহি মাথা নাড়ল। রাজ এবার রাহির মাথায় হাত বুলিয়ে বলল, রাকিব পাশের গ্রামে গেছে, ওখানে এক মেয়ে মালাই চা বিক্রি করে, সেই মেয়ের হাতে চা খেতে। রাহির চোখে আগুন জ্বলে উঠল। রাগে কাঁপতে কাঁপতে বলল, সত্যি? রাজ মাথা নাড়ল। এরপর রাজ চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। রাহি সোজা হোয়াটসঅ্যাপে ঢুকে রাকিবকে এক গাদা গালি ছুড়ে ব্লক করে দিল। বসে বসে ফুঁসে উঠতে লাগলো,
গোলামের পুত, তোকে আমি মালাই চা খাওয়াচ্ছি, তুই শুধু বাসায় আয়, তোর গলায় আমি বিষ ঢালবো। বাইরে দাঁড়িয়ে রাজ রাহির গালাগালি শুনে মুখ চেপে হেসে উঠল। যাক, মনটা এখন ফুরফুরে হয়ে গেল। এই মনে এখন এক কাপ চা খেতে ইচ্ছে করছে, তাই সে রান্নাঘরের দিকে গেল। কফি বা চা খাবে। একটু আগে যে বইয়ের হাতের কেলানি খেলো সেটা এখন দিব্যি ভুলে গেছে। আচ্ছা, আরফাটাকেও যদি একটু উল্টাপাল্টা বলে উস্কে দিই। থাক, পরে দেওয়া যাবে, আগে সামনে দেখি কে আছে। সামনে রান্নাঘরের পথেই রাজের চোখে পড়ল ফাইজা চৌধুরীকে। রাজের মাথায় শয়তানি খেলে গেল। মামুকেও একটা বাঁশ দিলে কেমন হয়। মনে মনে শয়তানি হেসে রাজ এগিয়ে গিয়ে মামির সামনে মুখ ভার করল। ফাইজা চৌধুরী রাজের অমন মুখ দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আব্বাজান, মন খারাপ? রাজ নিঃশ্বাস ছেড়ে বলল, মামিমা, তুমি এত ভালো কেন? তুমি ভালো মানুষ, তাই তোমার এই ভালো মানুষের সুযোগ নিচ্ছে সবাই। ফাইজা চৌধুরী রাজের কথাই প্রথমে হেসেছিলেন, কিন্তু পরের কথায় আতঙ্কিত হলেন। কেন, কি হয়েছে বাপ? রাজ তৎক্ষণাৎ ফাইজা চৌধুরীর হাত ধরে গম্ভীর স্বরে বলল, নিজের জামাইয়ের দিকে একটু নজর দাও মামুনি, নইলে অন্য কোনো মহিলা নিয়ে যাবে। জানেন তো, মহিলা কলিগরা মামুর নামে কত কথা বলে। মৌসুমী নামের এক কলিগ আছে, সে তো মামুকে নিয়ে একদিন কফিও খেতে গিয়েছিল। মামু ভালো মানুষ, তাই সে মানাও করতে পারেনি। ফাইজা চৌধুরী স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। রাজ মিথ্যা সহানুভূতিতে বলল, কষ্ট পেও না মামিমা, আমি ব্যাপারটা সামলে নিচ্ছি। এটুকু বলেই রাজ কেটে পড়ল। এবার রাজের চোখে পড়ল শ্বশুরের ঘর। ভেতরে ভেবে নিল, এই যে শ্বশুরের মেয়ে আমাকে মারল, এখানে সমান তালে শ্বশুরের দোষ আছে। শ্বশুর যদি আমার বউকে শিখাতো স্বামী হচ্ছে বউয়ের ভালোবাসার মানুষ, মারামারি করার না। না, শ্বশুর তো এগুলো কিছুই করেনি, উল্টো আমাকে বলেছে মায়ের খাওয়ার অভ্যাস করে নিতে। এই অপরাধে শ্বশুরকেও একটুখানি বাঁশ দিতে হবে। রাজ দরজায় নক করল। ভেতর থেকে মালিহা মির্জা বললেন, কে? দরজা খোলা আছে, এসো। রাজ ভদ্র গলায় উত্তর দিল, আম্মু, আমি। মালিহা মির্জা সস্নেহে বললেন, আসো বাবা। রাজ ঘরে ঢুকে একটু ইতস্তত করল, কিছু বলতে চায়, আবার চুপ করে গেল। শাশুড়িকে উস্কে দেওয়া কি ঠিক হবে? মালিহা মির্জা লক্ষ্য করে বললেন, কিছু বলবে বাবা? এটা যদি তার বউ জানতে পারে তার মাকে তারই বাপের নামে উল্টাপাল্টা বলে গিট লাগাইছে, তাহলে আমাকে কি করবে? রাজের গলা শুকিয়ে গেল। একটা শুকনো ঢোক গিলে সাহস করে বলল, আম্মু, আপনি একটু আব্বুকে বোঝান যেন এই বয়সে মেয়েদের নিয়ে না ঘোরে। ব্যাপারটা খারাপ দেখায়, মান সম্মানেরও ক্ষতি হয়। কয়েকদিন আগে এক মেয়েকে নিয়ে শিশু পার্কে বসে বাদাম খাচ্ছিল। এ অবস্থায় আব্বুকে আমার লোকেরা নিজের চোখে দেখেছে। এটুকু বলেই রাজ ঘর থেকে বেরিয়ে এলো। তারপর সোজা রান্নাঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ কেউ কান টেনে ধরল। রাজ এক ঝটকায় বুঝে গেল এই কাজটা শুধু রূপা বেগমের। রাজ বলল, উফ মামুনি, এখন তো বড় হয়েছি, 2 বাচ্চার বাপ হয়েছি, তুমি এখন আমার কান টানছ? রূপা বেগম হেসে বললেন, কই বড় হয়েছ, দিব্যি বাদরামি করে ঘুরছ, সবার সংসারে আগুন লাগাচ্ছ, এমনকি শ্বশুরকেও ছাড়লে না। কি কাহিনী বলো তো? রাজ চারপাশে তাকালো, তারপর নিজের গাল ধরে শয়তানি স্বরে বলল, তোমার বৌমা আমাকে সেই কেলানি কেলিয়েছে। এটা জানলে সবাই আমায় নিয়ে হাসাহাসি করত, তাই নারীগণকে একটু উস্কে দিলাম, যাতে তারা নিজের ঘর সামলাতে ব্যস্ত থাকে, আমার পেছনে না লাগে। রূপা বেগম তখন রাজের পিঠে চড় মারলেন, দিন দিন খুব বাদর হচ্ছ। রাজ হেসে তাকে জড়িয়ে ধরে বলল, ও মামুনি, এক কাপ কফি খাওয়াও, কুটনামি করতে গিয়ে হাঁপিয়ে গেছি। ইস, মহিলা মানুষ সারাদিন কুটনামি কেমনে করে? রূপা বেগম হেসে বললেন, তুমি বসো, আমি আসছি। কিছুক্ষণের মধ্যেই কফি এনে দিলেন। রাজ কফি শেষ করে গান গুনগুন করতে করতে বেরিয়ে গেল বাড়ি থেকে। কিছুক্ষণের ভেতরেই সব পুরুষগণ বাড়ি ফিরল। তবে ফেরা বলা যায় না, কারণ কেউ ইচ্ছে করে ফেরেনি। সবাইকে এক প্রকার বগল দেওয়া করে নিয়ে এসেছে স্বয়ং রাজ শিকদার। সবাই যে যার ঘরে চলে গেল। ব্যতিক্রম ছিল মাত্র 3 জন, লাবিব, আরশ আর রাকিব। তারা 3 জনই গেল প্রিয় মানুষের ঘরে। অনেকক্ষণ প্রিয় মুখখানা দেখেনি কিনা, কিন্তু যার যেখানে যাওয়া হোক না কেন, সবার পরিণতি একটাই, নারীগণের রোষের মুখে পড়া। একই সময় একসাথে সব ঘর থেকে একই শব্দ ভেসে এলো, ঠাস। তারপর দরজা জোরে ধাক্কা মেরে বন্ধ করে দেওয়ার শব্দ। শব্দটা এতই প্রবল যেন মনে হলো পুরো জমিদার বাড়ি কেঁপে উঠেছে। এগুলো শুনে রাজ ঠোঁটের কোণে একরাশ তৃপ্তির হাসি ফুটিয়ে তুলল। হাতে থাকা কফির কাপ তুলে চুমুক দিল। তারপর নিজের থাপ্পড় খাওয়া গালে হাত বুলিয়ে নিচু স্বরে বলল, উফ, শান্তি, এখন কি যে আরাম লাগছে। এরপর সব পুরুষগণ বসার ঘরে এসে জমল। সব পুরুষের মুখ ঠিক যেন বাংলার পাঁচের মতো শুকনো আর বিবর্ণ। রাজের যে কি হাসি পাচ্ছে ওদের এমন ভোতা মুখটা দেখে, যেন পেট ফেটে যাবে। তবে এই মুহূর্তে হাসিটা বিপজ্জনক, তাই সে কষ্ট করে হাসি চেপে রেখে বলল, কি ব্যাপার, সবাই এমন মুখ করে বসে আছো কেন? কোনো প্রবলেম নাকি? সবাই একসাথে রাজের দিকে তাকালো।
তাদের সেই চাহনি দেখে রাজের মনে হলো হাসতে হাসতে আজকে সে শহীদ হয়ে যেতে পারে, তবুও হাসতে পারল না। শেষ পর্যন্ত হাসি চেপে কষ্ট করে দম আটকে বলল, চলো সবাই ছাদে যাই, আড্ডা দিই, তাহলে ভালো লাগবে। প্রস্তাবে সবাই রাজি হয়ে গেল। রাজ তখন কুলসুমকে বলে গেল সবার জন্য কফি দিতে। কুলসুম হাসি মুখে রাজি হলো। কফির সাথে কিছু স্ন্যাক্সও দিয়ে আসলো। সবাই মিলে ছাদে উঠল। আসলে আড্ডার আড়ালে উদ্দেশ্য একটাই, বউদের রাগ ভাঙানো। ছাদে গিয়ে সবাই গোল হয়ে বসল। চারদিকে রাতের হাওয়া বইছে, সাথে ঝিঝি পোকার ডাক। সবার মুখগুলোই অদ্ভুত এক উত্তেজনা। কে যেন প্রথমেই বলল, এভাবে আর কতক্ষণ চলবে, কিছু একটা করতেই হবে। সবাই একসাথে মাথা নাড়ল, হ্যাঁ করতেই হবে। রাজ একসময় হাত তুলে সবাইকে চুপ করালো। ঠোঁটের কোণে চতুর হাসি ফুটিয়ে বলল, শোনো, একটা প্ল্যান দিচ্ছি। সে আস্তে আস্তে প্ল্যানের কথা খুলে বলল। বাকিরা মন দিয়ে শুনল। আর যত এগুলো ততই সবার চোখ জ্বলে উঠল উচ্ছ্বাসে। কেউ কেউ হেসে উঠল, কেউ আবার তালি দিল। শেষমেশ রাজের প্ল্যান শুনে মনে হলো যেন প্রত্যেকের ভেতরে জমে থাকা হতাশা আর কষ্ট একসাথে গলে গিয়ে নতুন এক দুষ্টুমি ভরা আলো জ্বলে উঠেছে। সবারই রাজের প্ল্যানটা মনে ধরল। আর তারপর সবার মুখেই একসাথে ফুটল হাসি। হাসির রেশে ছাদ ভরে উঠল এক অদ্ভুত রহস্যে। রাত 8টা। সবাই বসার ঘরে বসে আছে। নারীগণের মুখের দিকে তাকানোই যাচ্ছে না। চোখ মুখ দেখে মনে হচ্ছে বিস্ফোরণের আগাম ইঙ্গিত। যে কোনো মুহূর্তেই বোমা ফাটবে। চারিদিক নিস্তব্ধ, বাতাসে অদ্ভুত ভারী চাপা উত্তেজনা। এই দৃশ্য দেখে রূপা বেগম একচিলতে হাসলেন। আরফা নিজের ঘর থেকে এসে বসার ঘরে জায়গা নিল। ওইদিকে মেহেরিন, মেহের, চুমকি, রাহি, মেহেবুবা, লামিয়া সহ সবাই চুপচাপ বসে বসে ফুঁসছে। রান্নাঘরে আছে রূপা বেগম, ফাইজা চৌধুরী আর মালিহা মির্জা। মাহির অনেকক্ষণ ধরে সবাইকে দেখছে আর মনে মনে পুরুষগণের আত্মার মাগফিরাত কামনা করছে। ভারী দুঃখ হচ্ছে সবার জন্য। আহারে, বেচারাগুলো কতই না নির্যাতিত এই রাক্ষসী রিনা খান টাইপ মহিলাদের কাছে। মাহির মনে মনে পণ করল সে বিয়েই করবে না। যেখানে রাজ শিকদার বইয়ের হাতে মায়ের খায়, এমনকি তার বাপও বাদ যায় না, সেখানে তার বউ তো নিশ্চিত কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবে। না বাবা, থাক, বিয়ে করে আর কাজ নেই, সারা জীবন এমনিই থাকবে। আমার পরিবারের পুরুষগণকে বইয়ের হাতে ধোলাই খেতে দেখে আমার বিয়ের স্বাদ মিটে গেছে বাবা। আরও কিছুক্ষণ এইসব ভাবল মাহির। একসময় আর সহ্য করতে না পেরে বিরক্ত স্বরে বলে উঠল, তোরা মুখটা কুত্তার পুটকির মতো করে রেখেছিস কেন? কি এমন হলো? নিজেরাই তো ডাইনি রাক্ষসীদের মতো ব্যবহার করিস পুরুষগণের সাথে, এখন আবার নিজেরাই মুখ অমন করে আছিস কেন? সমস্যা কি তোদের? মাহিরের কথা শেষ হতেই সবার চোখ একসাথে ঘুরে যায় তার দিকে। সেই চোখে শুধু রাগ, দম বন্ধ করা রাগ। সবার এমন দৃষ্টিতে তাকানো দেখে মাহির ভড়কে গিয়ে তাড়াতাড়ি 2 হাত তুলে বলল, ওকে ওকে চিল, তোরা যা মন চাই কর, আমি কিচ্ছু বলবো না। হ্যাপি, তোরা পুরুষ নির্যাতন করিস, এটা আমি কোন দুঃখে বলতে যাব? সবাই বিরক্তিতে মুখ ফিরিয়ে নিল। ঘরে আবারও নীরবতা নেমে এলো। তবে এবার নীরবতার ভেতরে চাপা আগুন আরও স্পষ্ট। এভাবে কতক্ষণ চুপচাপ বসে থাকা যায়? ধুর। মাহির আরও কিছুক্ষণ সবাইকে খুঁচিয়ে ফোনটা বের করে গেমে ঢুকল। মেহেরিন চুপচাপ বসে আছে মাহিমকে নিয়ে। মাহিনকে কোলে নিয়ে বসে আছে চুমকি। বাকি সবাই এদিক সেদিক বসে আছে। কারো মুড ভালো নেই। ওইদিকে মাহির গেম খেলতে খেলতে চিৎকার করছে, এই মার, ডানে দেখ, রিভাইভ দে। সে ফ্রি ফায়ার গেম খেলছে। সিএস ম্যাচ চলছে। মাহিরের দল হেরে যাচ্ছে, কারণ 3 নম্বর প্লেয়ারটা কিছুই করতে পারছে না, না মারছে না রিভাইভ দিচ্ছে। মাহিরের মাথা গরম হয়ে যাচ্ছে। 4 রাউন্ডের মধ্যে 2টাতেই হার। 3 নম্বর, এবারও ম্যাচ খারাপ যাচ্ছে। এখন যেভাবেই হোক ম্যাচ নিজেদের দিকে ফেরাতেই হবে। কিন্তু ওই 3 নম্বরের জন্য সবাই ম্যাচ খেলার আগেই মরে গেল, গ্রেনেডের নিচে চাপা পড়ে। ওই 3 নম্বর প্লেয়ারটা হয়তো নিউ, একদমই পারে না। গ্রেনেড এনিমির দিকে না ফেলে নিজের কাছেই ফেলে দিয়েছে, যার জন্য সবাই মারা গেছে। অবশেষে সহ্য করতে না পেরে মাহির মাইক অন করে গালি দিয়ে উঠল, এই 3 নম্বর মেহেরাব শালা, খেলতে পারিস না? তাহলে গেমে ঢুকছিস কেন? কথা শেষ হতে না হতেই একটা ভীষণ মিষ্টি বাচ্চা কণ্ঠ শোনা গেল, এই 1 নম্বর ভাইয়া, আপনি আমাকে শালা বললেন কেন? মাহিরের সাথে বাকি সবাই থমকে গেল। ঘরের ভেতরে থাকা সবাই গেমের ভয়েস শোনার জন্য একটু এগিয়ে এলো। বাচ্চাটার কণ্ঠ এত মিষ্টি, মনে হয় বয়স 10 থেকে 11-র মধ্যে। আজকাল বাচ্চারাও এই বয়সে মোবাইল চালায়, এমনকি ফ্রি ফায়ার খেলে। মাহির রাগ সামলাতে না পেরে বলল, তোর বোন তো আমার বউ, তাই তোকে শালা বলেছি। বাচ্চাটা মিষ্টি স্বরে উত্তর দিল, আমার আপুর তো এখনো বিয়েই হয়নি। এই বলে বাচ্চাটা ডাকতে থাকে, আপু, এ আপু, কই তুমি? ঘরের সবাই একে অপরের দিকে তাকালো। মাহির চুপ। ঠিক তখনই অন্য পাশ থেকে একটা মেয়ের সুন্দর কোমল কণ্ঠ ভেসে এলো, কি হয়েছে সোনা, ডাকছো কেন? খিদে পেয়েছে? কিছু করে দিই? অচেনা মেয়েটির বলা প্রতিটি শব্দগুলো এসে মাহিরের বুকে যেন ধাক্কা খেল। এমন সুমিষ্ট কণ্ঠ সে জীবনেও শোনেনি। ওর বুকের ভেতর ধূপধাপ শুরু হয়ে গেল।
মেহবুবা, রাহি, লামিয়া আর আরফা মাহিরের পাশে গিয়ে দাঁড়ালো ওর প্রতিক্রিয়া দেখতে আর সেই মিষ্টি কণ্ঠ শুনতে। এবার বাচ্চাটা রাগী গলায় বলল, তুমি বিয়ে করেছো, আমায় বলনি কেন? আমায় দাওয়াত দাওনি কেন? আমি খুব রাগ করেছি আপুই। বাচ্চার অভিমানী গলা। ঘরের সবাই হাসি চাপতে পারল না, সবার মুখে মৃদু হাসি। ঠিক তখনই মেয়েটার কণ্ঠস্বর আবার বাজল, এসব কি বলছো সোনা? আপুই বিয়ে করলে তুমি তো জানবেই। আপু কি তার ভাই সোনাকে না জানিয়ে বিয়ে করতে পারে? আমি তো বিয়েই করিনি সোনা। বাচ্চাটা আবার বলল, তাহলে ওই যে 1 নম্বর ভাইয়া, সে তো বলল সে তোমার বর, আমি তার শালা। মেয়েটা বলল, কে তোমাকে শালা বলেছে? এবার মেয়েটির কণ্ঠে রাগ বোঝা গেল। বাচ্চাটা উত্তর দিল, এই যে আমি যাদের সাথে গেম খেলছি ওখানকার 1 নম্বর ভাইয়া। মেয়েটা ফোন হাতে নিয়ে বলল, কই দেখি। ও, এই যে মিস্টার মাহির, আপনি আমার ভাইকে গালি দিয়েছেন কেন? ছোট মানুষদের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না নাকি? ও ছোট, এত খেলতে পারে না, তার জন্য আপনি ওকে এমন গালি দেবেন? অসভ্য বদমাশ লোক একটা। আর একবার যদি আমার ভাইকে গালি দেন, আপনার নামে থানায় মামলা ঠুকে দেব, বুঝেছেন? যত সব। তুমি আর এসব ফালতু লোকের সাথে খেলবে না, ঠিক আছে শোনা? বাচ্চাটাও হয়তো লজ্জায় গেম থেকে বের হয়ে গেল। ওইদিকে গেম শেষ, মাহিররা হেরে গেল। হারবেই বানা কেন, সে তো খেলেইনি। ওই কণ্ঠ শোনার পর থেকে থমকে গিয়েছে। মাহির বাকরুদ্ধ, মুখ হা হয়ে রইল। হঠাৎ মাহিরের হাত থেকে ফোনটা পড়ে গেল। মাহিরকে এমন হতভম্ব দেখে মেয়েটার কথাগুলো সবাই আবার মনে করল। তারপর হেসে গড়াগড়ি খেলে সবাই। হাসির শব্দে ঘর ভরে গেল। মাহির ফ্যাকাশে মুখে ফোনটা তুলে ঝটপট সেই বাচ্চার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। মেহের কফির কাপে চুমুক দিতে দিতে জিজ্ঞেস করল, কি করছিস মাহির? মাহির বুকের বাম পাশে হাত রেখে কিছুক্ষণ থম মেরে বসে রইল। এরপর হঠাৎ অভিনয়ের মতো নাটকীয় গলায় বলল, আমি প্রেমে পড়ে গেছি। মেহবুবা হাসতে হাসতে বলল, গালি শুনে প্রেমে পড়লি বুঝি? বলেই হেসে ওঠে, সাথে বাকিরাও। মাহির হাসি মুখে বলল, হ্যাঁ, এমন মিষ্টি গালি জীবনেও শুনিনি। শুনেই প্রেমে পড়ে গেছি। আমার বুক ধকধক করছে, মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক হবে। এখন বুঝতে পারছি তোদের গালি মার খেয়েও কেন দুলাভাইগণ এত পাগল তোদের জন্য। আজকে আমিও গালি শুনতে মার খেতে রাজি। মাহিরের এভাবে কথা বলাতে সবার হাসি থামছেই না, ঘর ভরে উঠল অট্ট হাসিতে। হঠাৎ মাহির উঠে দাঁড়ালো আর হিরোদের মতো 2 হাত মেলে বলল, দুলাভাইগণ, আমি প্রেমে উষ্ঠা খাইছি, হেল্প মি। বলেই সোজা ছুটে গেল ছাদের দিকে। তা দেখে সবাই আবার হেসে উঠল। মাহির এক দৌড়ে ছাদে গিয়ে ধপ করে শুয়ে পড়ল হৃদের কোলে। এমন সময় মাহিরকে দেখে সবাই অবাক হলো। রাজ কিছু বলতে যাবে ঠিক তখনই মাহির রাজের দিকে তাকিয়ে বলল, দুলাভাই, আমি প্রেমে পড়ে গেছি। সবার চক্ষু যেন চড়ক গাছ। এই বয়সে প্রেমে পড়া স্বাভাবিক, কিন্তু মাহির আর প্রেমের ব্যাপারটা তো ঠিকঠাক যাচ্ছে না। যে সারাক্ষণ বলে বিয়ে করবে না, সে কিনা প্রেমে পড়েছে। রাজ কিছু বলবে তখনই ফিরোজ মির্জা বলে উঠলেন, তুমি আবার কার প্রেমে পড়লা? মাহির লাফিয়ে উঠে সবাইকে ছাপিয়ে গেল বাবার কাছে। গিয়ে ফিরোজ মির্জার গালে একটা চুমু খেয়ে বলল, বাবা, তোমার ছেলে বড় হয়ে গেছে, সে প্রেমে পড়েছে বাবা। ফিরোজ মির্জা হেসে মাহিরের পিঠ চাপড়ে বললেন, বাঘের বাচ্চা, আই এম সো প্রাউড অফ ইউ। সবাই হেসে দিল। ভাবা যায় ছেলে প্রেমে পড়েছে, আর সেটা আবার বাবাকে বলছে। আর বাবা শুনে বলছে কিনা সে প্রাউড। এমন বাবা আর কোথায় আছে? ফিরোজ মির্জা ছেলে মেয়েদের সবসময় নিজের বন্ধুর মতোই ট্রিট করেন। যে জন্য যাই হোক, সবাই আসে আগে বাবার কাছেই। ওইদিকে আকরাম চৌধুরী হেসে বললেন, তা আব্বাজান, আপনি কার প্রেমে পড়লেন আর কিভাবে? সবাই বলে উঠল, হ্যাঁ সেই তো। মাহির বাবার থেকে সরে গিয়ে এবার ফুপার কাছে এসে বসে একইভাবে আকরাম চৌধুরীকে একটা চুমু দিয়ে বলল, উফ ফুপা, আমি তো তার গালি শুনেই প্রেমে পড়ে গেছি। এটা শুনে সবার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কিছুক্ষণ নীরবতা, তারপর সবাই হু হা করে হেসে দিল। মাহির সব খুলে বলল। সব শুনে রাজ বলে উঠল, তোর হিল্লে হয়ে গেল রে, যাক, কাল তোর ব্যাপারটা দেখা যাক। আপাতত মিশন বউ আর রাগ ভাঙানোর পালা শেষ করি। মাহির মাথা নেড়ে সম্মতি দিল। হঠাৎ ছাদের দরজায় কিছু ছায়া দেখা গেল। রাজ সবাইকে চোখ টিপে কাঁদু কাঁদু গলায় বলল, আমার বউ আমার সাথে রাগ করলে আমার নিজেকে এতিম এতিম লাগে, মনে হয় এই জগতে আমার কেউ নেই। হৃদ বলল, আমারও অনেক কষ্ট হয়, কান্না পাই, কিন্তু পুরুষ মানুষ তো, তাই বলতে পারি না। আকরাম চৌধুরী বললেন, তোমরা তো তাও যুবক, নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারো, আর আমি এই বুড়ো বয়সে নিজের দুঃখ কাকে বলবো? লাবিব বলল, আমার তো মন চায় নিজের কিডনি খুলে কাউকে দান করে দিয়ে আমি মরে যাই। ফিরোজ মির্জা বললেন, আমার মনে হয় আমাকে কেউ আর ভালোবাসে না, আমি বোধহয় অকেজো হয়ে গেছি, মন চাই যেদিকে 2 চোখ যায় চলে যাই। শান্ত বলল, আমার মন তো চায় কাঁদতে কাঁদতে কমর ভরিয়ে ফেলি। আরশ বলল, আমার মন চায় তাল গাছে ফাঁসি দিতে। রাকিব হতাশার নিঃশ্বাস ছেড়ে বলল,
আমার মন চাই নিজেকে কেটে রক্তাক্ত করে সেই রক্ত দিয়ে চিঠি লিখি। এটা দেখে সে যদি আমায় বোঝে। বলেই সবাই একসাথে কান্না শুরু করে দিল। না, এটা আসল কান্না নয়, এটা হলো বউদের রাগ ভাঙানোর একটা প্রণালী। এমন সময় সবাই গলাগলি ধরে কান্না শুরু করে দিল। ওইদিকে ছাদের দরজায় দাঁড়িয়ে থেকে সব শুনছিল নারীগণ। সবার চোখে পানি। তারা মূলত এসেছিল মাহিরের কথা শুনতে, কিন্তু এগুলো শুনে ভীষণ কষ্ট পেল মাহিন, রূপা বেগম, ফুলবানু আর কুলসুমের কাছে। হঠাৎ মেহের ছাদে গিয়ে হৃদকে টেনে নিয়ে চলে যায়। মেহেরিনও তাই। এক এক করে সবাই চলে গেল। এমনকি বাদ গেলেন না মালিহা মির্জা আর ফাইজাও। সবাই গিয়ে নিজেদের ঘরের দরজা বন্ধ করে দিল। আর পুরুষগণ রাজের কথায় নারীগণকে পাত্তাই দিল না। কথা বললেও শুনল না, ডাকলেও শুনল না। তাদের ভেতরে গভীর অভিমান জমে আছে। তারাও কষ্ট পেয়েছে। অনেকটা এমনই ভাব ধরল, আমাদের প্রিয় মানুষটা যখন আমাদের সাথে অভিমান করে তখন সেটা সহ্য করা ভীষণ কঠিন হয়ে যায়। আর যখন সেই প্রিয় মানুষ আমাদের কারণেই কষ্ট পায় তখন সেই কষ্টটা আকাশ ছোঁয়া মনে হয় নিঃশ্বাসই বন্ধ হয়ে আসছে। শুধু এই ভেবে যে আমার সবচেয়ে প্রিয় মানুষটা আমার কারণেই কষ্ট পেল, এই ভাবনাটাই হৃদয়কে অসহ্য ভারী করে তোলে। ভেতরটা কুড়ে কুড়ে খায় এই একটা কথাই, যে আমার প্রিয়জন আমার কারণেই কষ্ট পেয়েছে। মেহেরিন তাকায় উল্টো দিক ফিরে বসে থাকা রাজের দিকে। মেহেরিন হঠাৎ রাজের কোলে উঠে বসে গলা জড়িয়ে গান গাইতে শুরু করে। সখা তুই বিহনে মনেরও গহিনে, জ্বলে না রে সুখের বাতি। হৃদকে মুখ ফুলিয়ে বসে থাকতে দেখে মেহের হৃদের মুখটা নিজের দিকে ঘুরিয়ে কপালে একটা চুমু খেয়ে গাইল, সখা তুই বিহনে মনেরও গহিনে, জ্বলে না রে সুখেরও বাতি। শান্ত বাথরুমের দরজা ধরে দাঁড়িয়েছিল। তা দেখে চুমকি শান্তর দুই হাত নিজের কোমরে ধরে শান্তর গলায় হাত দিয়ে গান গাইতে শুরু করলো, আসমানের চন্দ্র তারা, আন্ধার সব তোরে ছাড়া। ফায়জা চৌধুরী আকরাম চৌধুরীকে চেয়ারে গম্ভীর হয়ে বসে থাকতে দেখে তার বুকে মাথা রেখে গাইল, আসমানের চন্দ্র তারা, আন্ধার সব তোরে ছাড়া, কাটে না রে একলা রাতি। ফিরোজ মির্জা বিছানায় বসেছিলেন, মুখ অন্যদিকে ঘুরানো। তা দেখে মালিহা মির্জা স্বামীর পাশে বসে তার মুখ নিজের দিকে ফিরিয়ে গান গাইল, সখা তুই বিহনে মনেরও গহিনে, জ্বলে না রে সুখেরও বাতি। লামিয়া আরশকে কাদো কাদো মুখ করে তাকিয়ে থাকতে দেখে আরশের বুকে ধাক্কা দিয়ে গান গাইল, দরজাটা খোলা থাকে ডাহুকে আমায় ডাকে, বুঝি না কেমনে তারা আমারে মনে রাখে। মেহবুবা লাবিবকে রাগি রাগি চোখে তাকিয়ে থাকতে দেখে তার এক কান ধরে গান গাইল, ছাড়ে না রে বানাই সঙ্গের সাথী, কাটে না রে একলা রাতি। রাকিব উল্টো হয়ে দাঁড়িয়েছিল। তা দেখে রাহি রাকিবকে নিজের দিকে ফিরিয়ে বাচ্চাদের মতো দুই হাত বাড়িয়ে দিল। রাকিবও তাকে কোলে নিয়ে নিল। রাহি রাকিবের গলা জড়িয়ে গান ধরল, সখা তুই বিহনে মনেরও গহিনে, জ্বলে না রে সুখেরও বাতি। এভাবে গান আর ভালোবাসা দিয়ে নারীগণ তাদের স্বামী অর্ধাঙ্গদের রাগ ভাঙালো। রাত 11টার সময় সবাই হাসি মুখে খাবার টেবিলে বসে ডিনার করতে লাগলো। কাছাকাছি বসে গল্প গুজবও চলছিল। এমন সময় হঠাৎ চুমকি ওয়াক করতে করতে চলে গেল বেসিনে। চুমকিকে এভাবে যেতে দেখে সবাই খানিকটা চমকে গেল। ওইদিকে মেহেরিন আর মেহের গেল চুমকির কাছে। চুমকি বমি করল, শরীরটা দুর্বল হয়ে পড়ল। মেহের বলল, আরে ওকে? চুমকি মাথা নাড়ল। মেহেরিন চুমকিকে ধরে বলল, তুই ঠিক আছিস? চুমকি হেসে মাথা নাড়ল। সবাই আবার আস্তে আস্তে যাচ্ছিল। এমন সময় হঠাৎ চুমকি মাথা ঘুরে পড়ে গেল। মুহূর্তেই হাসি খুশি পরিবেশটা পাল্টে গিয়ে ভয় আর আতঙ্কে ভরে গেল। কি হলো চুমকির? শান্ত তো অস্থির হয়ে উঠেছে। সবাই ঘরের বাইরে। ডাক্তার এসে চুমকিকে দেখল। বাইরে ছোটখাটো গোলমাল চলতে লাগলো। শান্ত তাকে সান্ত্বনা দিচ্ছিল। সবাই উদ্বিগ্ন। মালিহা মির্জার চোখে জল। হবেই না কেন? যতই চুমকি অন্য কারো গর্ভের হোক না কেন, সে তো ছোটবেলা থেকেই নিজের মেয়ের মতোই ছিল। ভালোবাসা, আদর, শাসন সবকিছু দিয়ে মানুষ করেছেন। এমন সময় দরজা খুলে বেরিয়ে এলো ডাক্তার, সাথে মেহেরিন। তার মুখে হাসি। ডাক্তার মেহেরিনের দিকে তাকালেন। মেহেরিন ইশারায় শান্তকে দেখালো। ডাক্তার শান্তকে বললেন, কংগ্রেচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। কথাটা শোনার সাথে সাথেই সবার মুখে আলহামদুলিল্লাহ ধ্বনি উঠল। মালিহা মির্জা কান্না করতে করতে চলে গেল চুমকির কাছে। ফিরোজ মির্জার চোখেও দেখা গেল আনন্দের অশ্রু। শান্ত যেন বাকহারা হয়ে গেল। এই অনুভূতি কেমন? কিছুক্ষণের জন্য বোধহয় তার সমস্ত শক্তি আর বুদ্ধি হারিয়ে গেল। সবাই হেসে উঠল। আরশ আর লাবিব ডাক্তারকে এগিয়ে দিতে গেল। রাজ এই অনুভূতির সাথে পরিচিত, তাই শান্তকে জড়িয়ে ধরে বলল, কংগ্রেচুলেশন ভাই, আমি জানি তোর কেমন অনুভূতি হচ্ছে। এক এক করে সবাই শান্তকে অভিনন্দন জানালো। শান্ত শির নত করে কোনো কথা বলল না। এই অনুভূতিটাই যেন ভেতরে ভেতরে উপভোগ করছিল। কি মধুর অনুভূতি! পুরুষ মানুষ নাকি কাঁদে না, এটা ভুল। এই যে শান্ত কাঁদছে। শান্তর চোখ বেয়ে পানি ঝরছিল, কিন্তু সেটা দুঃখের নয়, সুখের অশ্রু। মেহেরিন হেসে বলল,
ভাইয়া তুমি চুমকির কাছে যাও। এটা বলতেই সবাই একে একে ওদের একা ছেড়ে দিল। শান্ত হঠাৎ ঘরে ঢুকে চুমকিকে জড়িয়ে ধরে জোরে কান্না শুরু করে দিল। চুমকিও শান্তকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কেটে গেছে 6 দিন। জমিদার বাড়ি সেজে উঠেছে বিয়ের সাজে। শুধু জমিদার বাড়ি নয়, সেজেছে পুরো শান্তিপুর গ্রাম। এখন বেলা 11টা। আজ মেহবুবা, লাবিব, আরশ আর লামিয়ার গায়ে হলুদ। সেই অনুষ্ঠান হচ্ছে এখন। ছেলে আর মেয়ের গোসলের জায়গা করা হয়েছে বাগানে, পুকুর পাড়ের পাশে। এক সাইডে মেয়েদের জন্য, অপর সাইডে ছেলেদের জন্য। সবাই আছে, শুধু চুমকি বাদে। যবে থেকে জানা গেছে চুমকি প্রেগনেন্ট, ওই দিন থেকে সবাই চুমকিকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করছে। ওটা করা যাবে না, এটা করা যাবে না, ভারী নেওয়া যাবে না, ভিড়ে যাওয়া যাবে না, এটা খাও ওটা খাও। এ তো অল্প আগে গিয়েছিল একটু হলুদ দিতে, আবার পাঠিয়ে দিয়েছে সবাই। চুমকি এগুলোতে রাগ করে না, বরং ভালোই লাগে। এখন চুমকি মাহিমকে নিয়ে বসে আছে। মাহিমও ছিল, কিন্তু মাহিম কাঁদছিল, তাই কুলসুম তাকে মেহেরিনের কাছে নিয়ে গেছে। চুমকি মাহিনের সাথে গল্প করছিল। এমন সময় হঠাৎ 3 জন কালো মুখোশধারী লোক সেই ঘরে ঢুকে পড়ে। ওদের দেখে চুমকি ঘাবড়ে গেল। মাহিনকে নিজের বুকে চেপে ধরল, যেন একটু আলগা হয়ে গেলেও কেউ নিয়ে যাবে। চুমকি যে ভয় পেয়েছে তা বুঝতে না দিয়ে জিজ্ঞেস করল, এই কে আপনারা? এখানে ঢুকলেন কি করে? একজন হেসে উঠে বলল, বাচ্চাটা ভালোই ভালোই আমাদের হাতে দিয়ে দেন। চুমকি কাঁদো কাঁদো গলায় বলল, কে আপনারা? লোকগুলো বোধহয় মজা পেল, হেসে হেসে বলে উঠল, এই বাচ্চার জম। কথাটা শুনেই চুমকির ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে কেঁদে উঠল, চিৎকার করতে চাইল, কিন্তু একজন বন্দুক তাক করে বলল, চিৎকার করলেই তোকে আর ওকে এখানেই মেরে পুঁতে দেব। চুমকি কাঁদতে কাঁদতে হঠাৎ হেসে দিল। লোকগুলো হতচকিত হয়ে গেল। চুমকি হাসতে হাসতে নিজের ওড়না দিয়ে মাহিনকে সুন্দর করে নিজের বুকের কাছে বেঁধে নিল। তারপর ভয়ানক একটা হাসি দিয়ে বলল, ব্রাদার, আপনারা হয়তো জানেন না, আমার জন্ম আমার পরিবারে হলেও আমি আসলে বড় হয়েছি মির্জা পরিবারে। ক্লাস 1 থেকে মেহরিন মেহবুবার সাথে, আর ওইখানেই আমার বেড়ে ওঠা। আমি কেমন তা হয়তো জানেন না, ভুল করেছেন ভাইজানরা। এমন কথা শুনে লোকগুলো আরও খেপে গেল। একজন ঝাঝালো কণ্ঠে কাঁধে বন্দুক রেখে বলল, এই মেয়ে, মেলা বেশি প্যাচাল পাচ্ছিস, এখন বাচ্চাটা দিয়ে দে, নইলে দুজনকেই এখানে পুঁতে দেব। চুমকি হঠাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করল। চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। আঙুল তুলে বলল, হুশ, আসতে বল। আমার সন্তান যদি জেগে যায় তবে তোদের এখানেই পুঁতে ফেলবো। তুই বা তোরা কারা যে এক মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিতে চাইছিস? শুনে রাখ, এটা আমার সন্তান, আর আমি বেঁচে থাকতে ওকে নেওয়া তো দূরের কথা, ছুঁতেও পারবি না। তার আগেই তোর শরীর থেকে মাথা আলাদা করে দেব, জানোয়ারের দল। লোকগুলো হেসে বলল, এই নাটক বন্ধ কর, এটা তোর নয়, মেহরিন শিকদারের বাচ্চা। চুমকি হেসে উঠল, আরে বোকার দল, এই বাচ্চা আমাদের দুজনের। যার একটা মা আছে তাদের সন্তানকেই তোদের মতো নরপিশাচরা কিচ্ছু করতে পারে না। এখন তো আমি সন্তানদের মা, দুটো। ভাব তোরা কি করতে পারবি? বাপের বেটা হলে এসে দেখ না, পারিস কি না? একজন এগিয়ে গেল। চুমকি নিজের পা সামান্য তুলে বের করলো ধারালো একটা ছুরি। এক হাতে মাহিনকে শক্ত করে বুকে ধরে অন্য হাতে চালালো মায়ের তাণ্ডব। মুহূর্তে মনে হলো চুমকির শরীরে 1000 জনের শক্তি। এক ঝটকায় সামনের লোকটার গলায় একসাথে 2-3টা কোপ বসিয়ে দিল। পেছনের দুজন অবাক হয়ে গেল। একজন এগিয়ে আসতে চাইলে চুমকি হাতের অস্ত্র ছুঁড়ে মারল তার কপালে। লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। তৃতীয়জন তেড়ে আসতে চাইল, কিন্তু তার আগেই 2টো গুলি এসে লাগলো লোকটার মাথায় আর পিঠে। সে লুটিয়ে পড়ল মাটিতে। চুমকি তাকিয়ে দেখল এক লোক দাঁড়িয়ে আছে সামনে। গায়ে স্যুট, পায়ে কালো প্যান্ট, একদম পারফেক্ট জেন্টলম্যান। তার পেছনে ফিরোজ মির্জা। দেখে চুমকি হেসে উঠল, পাপা, আঙ্কেল। সামনের ভদ্রলোক এগিয়ে এসে চুমকিকে জড়িয়ে ধরলেন। আই এম কামিং মেরি বাচ্চা, পাপা ইজ কামিং। চুমকিও তাকে জড়িয়ে ধরল। হাসতে হাসতে এগিয়ে এলেন ফিরোজ মির্জা। এমন সময় চুমকি চিৎকার করে উঠল, আঙ্কেল। সাথে সাথে সরে গিয়ে পেছনের লোকটার দিকে আরেকটা গুলি চালালেন ফিরোজ মির্জা। চুমকি স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতগুলো চিৎকার গুলির শব্দ কেউ শুনতে পেল না, কারণ বক্স বাজছে। আর ওই লোক আর ফিরোজ মির্জার বন্দুকগুলোতে সাইলেন্সার লাগানো ছিল। ফিরোজ মির্জা ভেতরে এসে চুমকিকে জড়িয়ে ধরে বললেন, ঠিক আছিস মা? চুমকি মাথা নাড়ল। ওই ভদ্রলোক বললেন, উফ ফিরোজ, ভুলে যাচ্ছিস কেন? আমাদের 4 মেয়ে কারো থেকে কেউ কম নয়। আমরা তাদের ওইভাবেই বড় করেছি। তারা সবাই নিজেদের সেভ করতে জানে। চুমকি হাসছে। তারপর তারা বেরিয়ে গেল সবাইকে সতর্ক করতে যে শত্রুরা ভেতরে ঢুকে পড়েছে। হঠাৎ তারা থামল। ফিরোজ মির্জা আর ভদ্রলোক দাঁড়িয়ে চুমকিকে বললেন, তুই যা, তবে সাবধানে, এই দিকটা আমরা সামলাচ্ছি। মনে হচ্ছে আরও লোক আছে। চুমকি মাথা নাড়ল। সে একটু এগিয়েই টের পেল কেউ আছে। দৌড়ে ঢুকে গেল লাবিবের রুমে আর হাতে তুলে নিল ফুলদানি। যা সন্দেহ করেছিল তাই। সাথে সাথেই 2জন ঢুকে গেল ঘরে। চুমকি ফুলদানি দিয়ে একজনের মাথায় মারল
আর একজন এগিয়ে এসে কিছু বোঝার আগেই ডাইরেক্ট একটা লাথি মারল চুমকির পেটে। চুমকি মাগো বলে পিছিয়ে গেল। লোকটা একটা ফুলদানি তুলে চুমকির মাথায় মেরে দিল। পেটের ব্যথায় চুমকি কাতর হয়ে গেল, তাই আক্রমণ মোকাবেলা করতে পারল না। এমন সময় লাবিব আসে, কারণ তার ফোনটা ঘরেই ছিল। কারো পায়ের শব্দ শুনেই লোকটা চুমকির কোলে থাকা মাহিনকে নিয়ে নিল। লাবিব ঘরে ঢুকেই আঁতকে উঠল চুমকিকে ওইভাবে দেখে। চুমকি তখন জ্ঞান হারায়নি, লোকটার সাথে ধস্তাধস্তি করছিল, মাহিনকে যেন না নিয়ে যেতে পারে ওদের হাত থেকে বাঁচাতে। লাবিব সাথে সাথে নিজের পিছনে গুজে রাখা বন্দুক বের করলো আর চিৎকার করে বলল, কুত্তার বাচ্চা, রাখ আমার বাচ্চাকে, রাখ বলছি কুত্তার বাচ্চা, দে আমার কাছে, দে আমার বাচ্চাকে, দে বলছি, নইলে মেরে দেব, কসম খোদার, শুধু তোকে না তোর পুরো বংশ ধ্বংস করে দেব, দে আমার বাচ্চাকে। লোকটা ভয় পেয়ে মাহিনের দিকে বন্দুক ঠেকিয়ে বলল, গান ফেল, নইলে এটাকে মেরে দেব। লাবিব ঘাবড়ে গেল, হাত পা অবশ হয়ে আসছে, চিৎকার করে বলল, না না আমি ফেলে দিচ্ছি, এই দেখ ফেলে দিচ্ছি, দে আমার বাচ্চাকে, দিয়ে দে, কিছু করব না তোকে, দিয়ে দে আমার বাচ্চাকে। লোকটা এবার সাহস পেল, চুমকিকে একটা লাথি মেরে ফেলে দিল। লাবিব চিৎকার করে উঠল, চুমকি আপু। চুমকি আটকে আটকে বলল, লাবিব আমার বাচ্চা, আমার মাহিনকে ওরা নিয়ে যাচ্ছে, লাবিব আমার মাহিনকে। বলতে বলতেই চুমকি জ্ঞান হারালো। লাবিব দৌড়ে যেতে চাইল, এমন সময় লোকটা বলল, খবরদার সামনে আসবি না, আমার সাথে চল। লাবিব কি করবে বুঝল না, শুধু এতটুকু বুঝল মাহিন বিপদে। এখন তার একটা ভুল মানে মাহিনের জীবন ঝুঁকি। তাই মন শক্ত করে ধীরে ধীরে এগোলো। পথে আস্তে করে ওয়ার্ড্রপ থেকে একটা মিনি ফোন বের করে কোনো মতে নিজের আন্ডারপ্যান্টে রেখে দিল। লোকটা ডাক দিল, আরেকজন এসে লাবিবের মাথায় বন্দুক ধরল। এগুলো লাবিবের কাছে কোনো ব্যাপার ছিল না, চাইলে একাই 12-13 জনকে সামলাতে পারত। কিন্তু এখন ভয় মাহিনকে নিয়ে, ওরা যদি কিছু করে ফেলে। তাই লাবিবও তাদের সাথে গেল। তবে যাবার আগে পা দিয়ে ফেলে দিল লাল রঙের একটা তরল, আর পায়ের আঙুল দিয়ে কয়েকটা চিহ্ন আঁকল, যেন রাজ বুঝতে পারে ওর SMS। ওই লোকগুলো মাহিন আর লাবিবকে নিয়ে বাড়ির পেছন দিক দিয়ে বেরিয়ে গেল।